শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। বাচ্চারা, আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এসএসসি 27-এর যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা রয়েছে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা আমরা ইভেন্চুয়ালি শুরু করছি। এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যারাই আমাদের কাছে পড়াশোনা করে তারা কিন্তু ইভেন্চুয়ালি খুব ভালো রেজাল্ট করে। আমি যদি এসএসসি 26-এর তো এখন রেজাল্ট দেয়নি, আগামী 10 তারিখ ওদের রেজাল্ট দিবে। এসএসসি 25 ব্যাচের কথা বলি, এসএসসি 25 ব্যাচের যারা হলো কি আমাদের কাছে পড়েছে, তার মধ্যে 5000-এরও বেশি স্টুডেন্ট আমাদের কাছে পড়ে তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট জিপিএ 5 সেটা হলো অর্জন করেছিল। তার মানে বুঝতেই পারছো, তোমরাও কিন্তু তোমাদের এই বড় ভাই আপুদের একই পাথওয়েতে আছো। ইনশাআল্লাহ তোমাদের সামনের দিনগুলো অনেক বেশি স্মুথ যাবে এবং তোমরাও খুব সুন্দরভাবে এসএসসিতে জিপিএ 5 পাবা যদি আমার সাথে থাকো। তো এটাই, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও তোমরা কারা কারা আমাকে চেনো। আমি জানি তোমরা সবাই হয়তো লিমন ভাইয়ার ক্লাস করেছো, বা মারিয়াপুর ক্লাস করেছো, বা কাইফ ভাইয়ার ক্লাস করেছো যখন তোমরা আমাদের অনলাইন ব্যাচে ছিলাম। বাট তোমরা কি কেউ কখনো আমার ক্লাস করেছো? বাট ইজ দেয়ার এনি ওয়ান যে আমাকে চিনো, যে ভাইয়া আপনি অমুক অমুক টাইমে আপনার ক্লাস করছিলাম, এমন কেউ আছো কিনা একটু কাইন্ডলি জানাও। আবু হুরায়রা তো মনে হয় আমাকে চিনে ফেলছো, আমার নাম মেনশন করে ফেলছে। আমি হচ্ছে যে তোমাদেরকে কি বলে ক্লাস নিচ্ছি, বাট তার আগে একটা কথা হলো গিয়ে বলি। আমি ক্লাসের আগে তোমাদের কমেন্ট সেকশন দেখছিলাম, তো এই কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছো। কমেন্টটা হচ্ছে এরকম ছিল অনেকটা, কিছুক্ষণ আগে একটা ক্লাস করলাম, এখন আর একটা ক্লাস, শরীর ভালো না, আর ভালো লাগে না, এরকম একটা কমেন্ট একজন করেছো। অ্যান্ড স্বাভাবিক, জিনিসটা খুবই স্বাভাবিক যে মাত্র একটা ক্লাস শেষ করেছো, এখন আরেকটা, অনেকের তো আবার এটার পরে আবার ব্যাক টু ব্যাক আরেকটা ক্লাস হচ্ছে থাকে। সো আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। তার আগে যে কমেন্টটা করেছো, বা যারা এই ধরনের কমেন্ট করছো, বা যাদের মাথায় এই ধরনের কথাবার্তা ঘুরছে, তাদের সবার উদ্দেশ্যে হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলি। সত্যি কথা বলতে এই জিনিসটা একদমই আমাদের হাতে নাই। 10 মিনিট স্কুলের ইতিহাসে আমরা গত প্রায় 14 বছর ধরে বা লম্বা একটা টাইম ধরে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এই এত বছর ধরে পড়ানোর অভিজ্ঞতায় ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এমন একটা জিনিস আমার সাথে হয়েছে যে আমাদের কোনো একটা কোর্সের সাথে অন্য একটা কোর্সের ক্লাস ক্ল্যাশ করছে। তার রিজনটা কি? রিজনটা ছিল তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা মার্চ মাসে বা এপ্রিল মাসে, এরকম একটা শুনে আসছি। আচমকা আউট অফ নোহার সেটা তোমার চলে আসলো ডিসেম্বরে, তারপর চলে গেল জানুয়ারিতে। সো ইভেন্চুয়ালি তোমরা মেবি জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষার জন্য বসবা। এখন আমাদের যে অনলাইন ব্যাচ যেটা চলতেছে, ওইটা তো তোমার ওইটার পেইসে চলতেছে। আমি তো এটাকে বাড়ানো কাটানো কিছু করতে পারবো না, কারণ ওইখানে তো আমরা মেইন জিনিসগুলো পড়াই, মেইন বেসিকগুলো পড়াই। এসএমপিতে আমরা মেইনলি রিভিশন দেওয়ার কাজগুলো করাই। সো যেটা হয়েছে, আমাদের অনলাইন ব্যাচ বাংলা, ইংলিশ, আইসিটি এবং ম্যানেজ কি বলে জেনারেল ম্যাথ বিএআইএম এর যে কোর্সটা, এই কোর্স শেষ হওয়ার আগেই আমাদের এসএমপিটা শুরু করে দিতে হচ্ছে। এটা আসলে কিছু করার নাই, এটা বলতে পারো তোমাদের একটু হয়তো কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, কারণ আমাদেরও তো ক্লাসগুলো ম্যানেজ করতে হচ্ছে। এতগুলা ক্লাস সবগুলো ম্যানেজ করা, টিচার বসানো, টিচারদেরকে টাইমলি ক্লাসের মধ্যে আনা, সবকিছু তো করতে হচ্ছে। সো আন্তরিকভাবে দুঃখিত, যদিও আমাদের এর থেকে কোনো দোষ নাই, এইসব পুরাটাই সিস্টেমের কারণে হচ্ছে। বাট তাও আমি তোমাদেরকে বলবো, আমি আমার তরফ থেকে, আমার বাংলা ডিপার্টমেন্টের তরফ থেকে, স্কুলের তরফ থেকে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিছু করার নাই, আমাদের একটু সামনের মেবি একটা মাস এরকম একটু ধকল যাবে, এরপরে হয়তো আমরা আবার জিনিসগুলোকে মেকআপ করে ফেলতে পারবো, কারণ তখন আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এবং ম্যাথের যে মেইন কোর্সটা, ওই মেইন কোর্সের ক্লাস ইভেন্চুয়ালি শেষ হয়ে যাবে। মেবি আর 1 মাস বা 1.5 মাসের মতো বাকি রয়েছে। সো দিন শেষে একটা কথা বলি, বাচ্চারা সবসময় হচ্ছে মনে রাখবা, সেটা হচ্ছে যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায়, সবচেয়ে বেশি মনে হয় যে আমার উপর সবচেয়ে বেশি জুলুম করতেছে, তার খুশি হওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো তোমার কি বলে টেস্ট করছেন, এবং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই জিনিস সবসময় মনে রাখবা, মনে রেখে সবসময় নিজের যে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করবা। তো এতটুকু স্টুডেন্টস,
শুরু করছি আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাস কোর্সের প্রথম বাংলা ক্লাস। তো স্টুডেন্ট, আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের ক্লাসগুলো কিভাবে ডিজাইন করেছি আমি বলছি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। তোমরা অনেকেই আমাকে চেনো, অনেকেই আমাকে চেনো না। সো যারা যারা হচ্ছে কি চেনো না তাদের উদ্দেশ্য হচ্ছে কি বলতেছি, আমার নাম ফারসিম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং এর পাশাপাশি 10 মিনিট স্কুলে 7 বছরেরও বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছি এবং বর্তমানে ক্লাস 6 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত 10 মিনিট স্কুলের বাংলা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছি। তার মানে এতদিন পর্যন্ত তোমাদের সাথে অনেকেরই আমার দেখা সাক্ষাৎ হয় নাই, কারণ আমি মেইনলি এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স এসএসসি থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত ক্লাস নেই। আর ওভারঅল ক্লাস 6 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমরা যত যা হচ্ছে গিয়ে কন্টেন্ট পাও, যত যা জিনিসপত্র পড়ো, সবকিছু বেসিক্যালি আমার সুপারভিশনে যায় এবং আমার ডিপার্টমেন্টের হেড হিসেবে 10 মিনিট স্কুলে আমি কাজ করছি। তো আশা করতেছি তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের জার্নিতে পুরোটা টাইমে তুমি আমাকে হচ্ছে কি পাবা এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই যে ক্লাসগুলো রয়েছে ক্লাসগুলো হলেও করতে পারবো। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস দিয়ে বেসিক্যালি ফার্স্ট হলে শুরু করে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি পড়বো? প্রত্যুপকার এবং ফুলের বিবাহ। এখন আমি যদি হলে চিন্তা করি, আমরা একটা টপিকের মধ্যে কি রাখছি, আমরা ফার্স্টে একটা টপিকের মধ্যে হচ্ছে গিয়ে এক নজরে যে গল্পটা রয়েছে, এক নজরে গল্পটা হচ্ছে যে তোমার কি বলে আমরা এখানে দেখতে পাই। এক নজরে গল্পটা শেষ হওয়ার পরে আমরা এই গল্পটার পাঠ পরিচিতিটা ভালো করে পড়বো, যেখান থেকে ইভেন্চুয়ালি মূল প্রশ্ন এসে থাকে। লেখক পরিচিতি খুবই একটা লেস ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা তো আমরা পড়বো। এটা পড়ার পরে ইম্পর্টেন্ট শব্দার্থ এবং টিকা প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে আমরা দাগাই দিব এবং তার পরবর্তী সময়তে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়বো। এই যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলা কিন্তু আমাদের জ্ঞানমূলকের সাজেশন হিসাবে কাজ করবে। এটা হয়ে যাওয়ার পরে এই ক্লাসের মূল যে আকর্ষণের জায়গা, সেটা হচ্ছে যে অনুধাবনমূলক প্রশ্ন সমাধান, যেটার মাধ্যমে আমরা ইভেন্চুয়ালি প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে ব্যাখ্যা করব। এতে করে হচ্ছে তোমার মূল যে টপিকটা, মূল বইতে তো মূল টপিকটা হচ্ছে কি তোমরা তো জানোই ওইখানে কি আছে, ওইটা ইভেন্চুয়ালি কভার হয়ে যাবে, বাট কোশ্চেন ওয়াইজ সেগমেন্ট ওয়াইজ হচ্ছে কি তোমার কভার হয়ে যাবে। এবং এইটা শেষ হয়ে যাবার পরে আমরা হচ্ছে কি বেশ কিছু এমসিকিউ সলভ করব। এখানে তোমার এমসিকিউ আছে কয়টা? এমসিকিউ আছে 15টা। আমরা হয়তো 5টা বা 10টার মতো সলভ করে পরের চ্যাপ্টারের দিকে হলে চলে যাব এবং এরপরে হচ্ছে আমাদের একটা সিকিউ থাকবে, সেই সিকিউটা ইভেন্চুয়ালি আমরা সলভ করব এবং একটা সিকিউ আমি তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের এন্টায়ার ক্লাস প্ল্যানিং, যে ক্লাস প্ল্যানিং এর মধ্যে আমরা টপ টু বটম এক্সাম স্টাইলে রিভিশন দিব এবং এক্সাম স্টাইলে এই যে তোমার রিভিশন গুলো হচ্ছে কি দিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, কোনো নোট করা লাগবে না, কোনো নোট করা লাগবে না, কারণ তোমাদের যে এন্টায়ার স্লাইডটা আছে, এন্টায়ার স্লাইডটা তোমার যেটা নোট আকারে থাকবে এবং তোমরা সবাই যারা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট তারা কিন্তু সবাই স্লাইডটা ইভেন্চুয়ালি পেয়ে যাচ্ছ। তাই নোট নিয়ে কোনো প্রকার হচ্ছে গিয়ে তোমার ঝামেলা করা দরকার নাই। আমি আমার মতো পড়িয়ে যাব, যে জায়গা বুঝতে হচ্ছে গিয়ে তোমার সমস্যা হবে সেটা হচ্ছে গিয়ে আমি ক্লাসের মধ্যে সলভ করে দিব। আর হ্যাঁ, তোমার এই ক্লাসে নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, সে ডাউটটা এবং প্রশ্নটা কোথায় পাবো বাবারা, সেটার অ্যান্সারটা হচ্ছে কি তোমার যে পেইড গ্রুপটা রয়েছে বাংলা ইংরেজি আইসিটি, সেই পেইড গ্রুপে আমি হচ্ছে গিয়ে কি দিয়ে দিব, আমি হলো গিয়ে একটা থ্রেড খুলে দিব, সেখানে ওটা কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো দিলে আমি পরবর্তীতে সলভ করে দেবো। ঠিক আছে, দ্যাটস ইট। স্লাইড পাবা 10 মিনিট স্কুলের অ্যাপে। আর হ্যাঁ, একটা জিনিস, তোমাদের আজকের ক্লাসে কিন্তু গিফট আছে। একটা গিফট দেখাইছিলাম না, 2টা বই, খনিকা আর হলো অমাবস্যার চাঁদ। এই গিফটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের পেতে হবে। কারা কারা গিফট পেতে চাও কমেন্টে লেখো চাই। গিফটের ব্যাপারে আমি প্রথম গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, সো তোমরা যারা যারা গিফট চাও তারা কমেন্টে লেখো চাই। আর গিফটের ব্যাপারে আমি কখন বলবো? প্রথম যে গল্পটা রয়েছে অর্থাৎ প্রত্যুপকার শেষ হয়ে গেলে আমি তোমাদের গিফটটা কিভাবে পেতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে জানাবো। ওকে, এই যে আমি লিখেই রাখতেছি গিফট। ওকে,
লেটস গো। আমরা এবার শুরু করতেছি প্রত্যুপকার। ওকে, ঠিক আছে, গিফটের ব্যাপারে বলছি, ততক্ষণ হলো আমার সাথে লেগে থাকো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, স্টার্ট করছি প্রত্যুপকার দিয়ে। প্রত্যুপকার এই এন্টায়ার গল্পটার মধ্যে আমরা তিনটা ক্যারেক্টার দেখতে পাই। তিনটা ক্যারেক্টার, একটা হচ্ছে কি তোমার আশ্রয়দাতা, দুই হচ্ছে আশ্রয়দাতার কাছে একজন ব্যক্তি বন্দী হয়েছেন তিনি। তুমি একটু আমাকে বলবা, না, আশ্রয়দাতার কাছে একজন আশ্রয় চেয়েছে। তোমরা একটু কমেন্টে হলো কি আমাকে বলবা আশ্রয়দাতার কাছে কে, আশ্রয়দাতার কাছে কে তোমার আশ্রয় চেয়েছিল বাগদাদে, কে ওই লোকটার নাম একটু কমেন্টে বলো। এন্ড নাম্বার 3 হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে খলিফা মামুন। এই হচ্ছে আমাদের তিনটা মানুষ। এই তিনটা মানুষকে নিয়ে প্রত্যুপকার এই গল্পটা বিল্ড আপ হয়েছে। ওকে, আমরা তিনটা চরিত্র সম্পর্কে হচ্ছে জেনে গেল। এবার আমরা একটা জিনিস হলো কি দেখি, এই যে আমার প্রত্যুপকার গল্পটা রয়েছে, প্রত্যুপকার এই যে নামটা, এই নামটার মধ্যে হচ্ছে এই গল্পটার ব্যাখ্যাটা লুকায়িত আছে। আসলে নামটা মানে প্রত্যুপকার, এর মানে হচ্ছে প্রত্যুপকার। এই শব্দটার মানে হচ্ছে অপরের উপকার করা। তার মানে বুঝতেই পারছো এই এন্টায়ার গল্পটার মধ্যে আমি অপরের উপকার করব, অপরের জন্য ভালো কিছু করব, অপরের জন্য সামনের দিকে এগিয়ে যাব। ইয়েস, ভেরি গুড। আদিরা, জান্নাত, আলম, তারপর মুস্তাফিজুর সবার সাথে কাছে দিয়েছ। আমি কি বললাম? চরিত্র। আশ্রয়দাতা, আলী ইবনে আব্বাস, খলিফা মামুন। আচ্ছা, এই হচ্ছে কি আমার তিনটা প্রধান চরিত্র। এবার আসো আমি তোমাদেরকে এই যে তোমার প্রত্যেকটা হচ্ছে কি তোমার কি বলে উপকার, কি বলে প্রত্যেকটা হচ্ছে কি তোমার কি বলে প্রত্যেকটা চরিত্র রয়েছে, চরিত্রের মধ্যে যে ইন্টারলিঙ্কেজটা, সেই ইন্টারলিঙ্কেজটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে কি বলি, ঠিক আছে? ওকে, দেখো ইন্টারলিঙ্কেজটা নিয়ে কথাবার্তা বলি। এই যে আমার আশ্রয়দাতা রয়েছে, আশ্রয়দাতা তোমার বাগদাদের একটি শহরে থাকতো। এখন যদি হচ্ছে কি আমি চিন্তা করি এই যে হলো কি বিষয়টা, ওই টাইমে খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে ওই পার্টিকুলার জায়গায় পাঠিয়েছিল, বাগদাদে পাঠিয়েছিল। এবং বাগদাদে পাঠানোর পরে এই লোকটা কি বলছে, এই লোকটা হচ্ছে গেছিল একটা যুদ্ধ জয়লাভ করতে বা কোনো একটা ঝামেলা হলো সলভ করতে। কে গেছিল? আলী ইবনে আব্বাস। এখন আলী ইবনে আব্বাস একটু প্রবলেমের মধ্যে পড়ে, প্রবলেমের মধ্যে হচ্ছে গিয়ে পড়ে দেখা যায় যে এই যে হলো গিয়ে মানুষটা, এই মানুষটা তোমার একজন আশ্রয়তার কাছে আশ্রয় প্রার্থনা করে। এরপর এই মানুষটা আশ্রয় দেয় তাকে, এবং আশ্রয় যখন এই মানুষটা পেয়ে যায় তখন মানে হি ওয়াজ সো হ্যাপি, সে খুব হচ্ছে কি তোমার খুশি হয়ে যায়। এবং পরবর্তীতে আশ্রয়তা আলী ইবনে আব্বাসকে উট, দুম্বা, ঘোড়া, অনেক খাবার দাবার, অনেক টাকা পয়সা সবকিছু দিয়ে আলী ইবনে আব্বাসকে বলে যাও তুমি তোমার মাতৃভূমিতে ফেরত যাও। তা আলী ইবনে আব্বাস তো লাল শাহজালাল, খুব মজা পাইছে। ইয়াস, আমি আসলাম একটু হইলো কি বলে রাজ দরবারে কাজ কাম করতে, এসে ধরা খেলাম, ধরা খেয়ে আশ্রয় পেলাম, আশ্রয় খালি পয়সা পেলাম, খাবার পেলাম, উট পেলাম, ঘোড়া পেলাম, ও জীবন তো সুন্দর, কিছু না করি এত কিছু পেয়ে গেলাম, তো ভালো। আলী ইবনে আব্বাস তো হ্যাপি হ্যাপি হ্যাপি। তো ভালো কথা। এই যে হ্যাপি হ্যাপি লোকটা আছে, হ্যাপি হ্যাপি লোকটা পরবর্তীতে তার রাজ্যে হলো ফেরত আসছে। তো ভালো কথা, যাচ্ছে আলী ইবনে আব্বাস খুশি, টাকা পয়সা পাইছে, রাজ্যে এসে প্রমোশনও পাইছে, সে খুব ভালো আছে, একদম চিলের উপরে চিল, মহাচিলের মধ্যে আছে। ঘটনা ঘটে গেছে আরেকটা।
খলিফা মামুন একদিন ডাকছে আলী ইবনে আব্বাসকে। আব্বাস, আব্বাস বলে জি হুজুর, একটা তো কাহিনী হয়েছে। বলেন হুজুর কি কাহিনী? কাহিনীটা হচ্ছে এই লোকটা ঝামেলা করতে গেছে, ঝামেলা করতে যে আমার হাতে ধরা পড়ছে। এই লোকটাকে এখন তোমার কি করতে হবে? গ্রেফতার করতে হবে। সো গ্রেফতার করো, গ্রেফতার করে তোমার বাসায় রেখা দাও। আলী ইবনে আব্বাস বলল ওকে হুজুর, ওকে হুজুর, সমস্যা নেই, খলিফা বলছে, রাজা বলছে, তো আলী ইবনে আব্বাস তোরে রাখবে। আলী ইবনে আব্বাস একটা বন্দিকে দড়ি নিয়ে চলে গেছে। তোর বাড়িতে গেছে, ওর বাড়িতে গিয়ে আসছে, কথাবার্তা বলতেছে হাবিজাবি। আলী ইবনে আব্বাস একটু সন্দেহ হয়, লোকটারে তো চেনা চেনা লাগে, তবুও আছে না। সাপোজ লোকটা এখানে বসে আছে, তাই আমি নিচে তাকায় আছি, চেনা চেনা লাগে তবুও চেনা, কে বাবা তুমি? আলী ইবনে আব্বাস তোমার কি ছিল, জিনিসটা বোঝার চেষ্টা করতেছি, কে এই লোকটা, কি চায়, কি দাবি দাওয়া। সাডেন আলী ইবনে আব্বাস বলে আয় হায়, একে তো আসলে চেনা চেনা লাগে। তখন ওই লোকটা বলতেছে হ্যাঁ, চেনা চেনা তো লাগবে, তুমি না বাগদাদে এসে ঝামেলায় পড়ছিলা, তুমি তখন কার বাড়িতে ছিলা? আমার বাড়িতে ছিলা। আমি তোমাকে টাকা দিলাম, উট দিলাম, খাদ্য দিলাম, ঘোড়া দিলাম, ভুলে গেছো? সো যাই হোক, আলী ইবনে আব্বাস তো প্যারাডা খায় গেছে। আলী ইবনে আব্বাস বলছে ভাই তোমার এই গ্যাঞ্জামটা হইলো কেমনে, এই গ্যাঞ্জামটা হইলো কেমনে, তুমি এখানে আটক হইলা কেমনে, আমার একটু বুঝো। সো বললো যেটা সার বক্তব্য হতেছে, দেয়ার ইজ দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড হচ্ছে যে এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমাদের যে খলিফা মামুন সাহেব আছে, খলিফা মামুন সাহেব কিডন্যাপ করে ফেলছে, মানে গ্রেফতার করছে, কিডন্যাপ তো না। তখন আলী ইবনে আব্বাস তো বলতেছে মামা একটা উপায় আছে, এক কাজ করি, তুমি এক কাজ করো, তুমি আমাকে আহত মাহত কইরে, বা তুমি আমার কাছে পালাই যাও, আমি বলবো যে খলিফারে দেখো ভাই আসছিলাম, ধরে রাখছিলাম, পালাই গেছে ভাই, আমার কিছু করার নাই, বস মাফ করে দেন। তখন আশ্রয়দাতা এই লোকটা খুব সুন্দর একটা কথা বলে। এই লোকটা হচ্ছে কি বলে যে এটা কেন করব, আমি তো আসলে তোমার হচ্ছে গিয়ে কোনো কিছু করি নাই, আমি তো হচ্ছে যে কোনো ঝামেলা করি নাই, বাট ব্যাপারটা হচ্ছে তুমি এখানে বলতেছো যে আমি পালায় যাব, ইভেনচুয়ালি তো তুই পরবর্তী হলে দোষের মধ্যে হচ্ছে গিয়ে পড়বা। সো এই ধরনের প্রবলেমে তুমি যদি হচ্ছে গিয়ে না পড়তে চাও, সো দরকার তো নাই, রাদার তুমি খলিফার কাছে যাও, তুমি কনফ্রন্ট করো, তুমি জিনিসটাকে বুঝায় বলো, তারপর দেখো কি হয়। আলী ইবনে আব্বাস বলল ঠিক আছে দেখি, তুমি যেটা বলছো ভাই যাই। এরপর আলী ইবনে আব্বাস গেছে খলিফার কাছে, খলিফার কাছে গিয়ে বলল হুজুর হুজুর। খলিফা বলে কি হইছে, কি চাও? হুজুর ব্লা 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 ব্লা, ঝামেলা ঝামেলা ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং, ওর কিছু হয় নাই। খলিফা বলে ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে। খলিফা মাফ করে দিল, খলিফা ওরে ছাইড়া দিল। এরপর খলিফা বলতেছে আব্বাস তুমি কি এই লোকটাকে সামহাও চিন্তা? আমার তো মনে হয় তুমি এই লোকটাকে চিনো। তখন এই আলী ইবনে আব্বাস পুরা বিষয়টা ওদের সামনে ব্যাখ্যা করে বলে যে আমি যখন বাগদাদে ছিলাম এই মানুষটাই হচ্ছে কি তোমার হেল্প করছে, বাট মজার বিষয় হচ্ছে এই মানুষটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনার হাতে হচ্ছে কি তোমার ধরা হলো গিয়ে পড়ছে। সো এই যে হলো কি বিষয়টা, এটা শোনার পর খলিফা মামুন ইভেন্চুয়ালি কনভিন্সড হয়ে যায়। সো এখানে একটা জিনিস দেখছো, প্রথমে কিন্তু আমাদের যে ওই মানুষটা রয়েছে, ওই যে আশ্রয়দাতা হেল্পড আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস ওইটার হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে রিপ্লাইতে, বা ওইটার হচ্ছে তোমার ওইটার এগেইনস্টে তার উপকার করছে, অর্থাৎ উপকারের উপকার স্বীকার করছে। দ্যাট মিনস এখানে হচ্ছে তোমার প্রত্যুপকারের একটা ব্যাপার হয়েছে। এরই মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের পুরা গল্পের একটা ইনস অ্যান্ড আউট সামারি হচ্ছে গিয়ে পেয়ে যেতাম। এক আল্লাহর বান্দা বলতেছে ভাইয়া ভিডিও কল একটু ভালো করে ভালো হতো। তার উদ্দেশ্যে বলি ভাইয়া আপনি একটু আপনার নেট প্রোভাইডারকে ফোন দেন, তিনি যদি আপনাকে হেল্প করতে পারেন তবেই ভিডিও কলটি ভালো হবে। ভিডিও কলটি ভালো করার পেছনে আমাদের কোনো হাত নাই, এটা আপনাদের ইন্টারনেটের দোষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে যাই পোলাপান কি যে কাদেরকে যে পড়াই। ওকে
এক নজরের প্রত্যুপকার গল্প। এবার আসো আমরা এক নজরে প্রত্যুপকার গল্পটা এবার মানে একাডেমিক্যালি পড়ি। ফার্স্ট অফ অল, বিশ্বের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের গৌরবময় মহৎ জীবনের ঘটনা। বিশ্বের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের গৌরবময় মহান যোগ্যতার যে ঘটনার যে বিষয়টা, সেখানে আমরা কি বলছি, এখানে অ্যাকচুয়ালি তোমার খলিফা মামুনের যে জীবন, তার যে ক্ষমাশীলতার বিষয়টা, সেটা ইভেন্চুয়ালি বেসিক্যালি এখানে চলে আসছে। ওকে, এরপরে দেখি আলী ইবনে আব্বাসের প্রতি এত সম্ভ্রান্ত ব্যক্তির নিঃস্বার্থ হচ্ছে কি উপকার। সো বলতেছে যে আলী ইবনে আব্বাস একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং সে নিঃস্বার্থভাবে আরেক সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে উপকার পেয়েছিল এবং সেখানে আসলে আর অন্য কোনো কিছুই চাওয়া হয়নি। নাম্বার 3, পরবর্তীতে সে উপকার স্বীকার করেছে আলী ইবনে আব্বাস এবং উপকারের মুক্তির জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে খলিফা মামুনের কাছে আলী ইবনে আব্বাস। তার মানে পোলাপান, আমরা এখান থেকে সিকিউ আসার 3টা পয়েন্ট দেখি। সিকিউ তোমার 3টা পয়েন্ট থেকে আসবে। 1, অপরের উপকার খলিফা, এটা নোট করো এখন যেটা লিখতেছি, খলিফা মামুনের ক্ষমাশীলতা মহৎ জীবনের ঘটনা। সো এখান থেকে তোমার 3 টাইপের সিকিউ হলো আসতে পারে। নাম্বার 1, উদ্দীপকে একটা সে ধরো অপরের উপকার টাইপের কিছু দিলে, সে ধরো মাদার তেরেসা বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টপিক দিয়ে বললো যে কেমনে সাদৃশ্যপূর্ণ, অপরের উপকারের প্রতি সাদৃশ্যপূর্ণ। তারপর হচ্ছে গিয়ে কেউ দেখে গেছে যে একজনের পা ভেঙে দিচ্ছে, পা ভেঙে দেওয়ার পরে থ্যাংক ইউ বলছে, তার মানে কি ক্ষমাশীলতার বিষয়টা এখানে ইভেন্চুয়ালি প্রকাশিত হয়েছে। এই যে ম্যাটারটা, এটা দিয়ে একটা তোমার সিকিউ আসতে পারে। লাস্ট বার তার লিস্ট একটি কথা সুলতান সুলাইমানের জীবনের আলোচনা করছে, এখানে তোমার খলিফা মামুনের জীবনের আলোচনা করছে। সো এই দুইটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের সিকিউতে প্রশ্ন আসে এবং দেখা যাচ্ছে যে পুরাটা গল্পের মধ্যে কৃতজ্ঞতা, মানবিকতা এবং মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কিন্তু আসলে বিভিন্ন জিনিসপত্র দেখানো হয়েছে এবং এটাও কিন্তু সিকিউ এর অ্যানাদার পার্ট। বুঝছি আমরা পোলাপান সবাই? এতটুকু কি আমরা ক্লিয়ার? ওকে, এতটুকু আমরা ক্লিয়ার সবাই? ওকে, নাইস, ভেরি গুড। এই যে সামনের দিকে। সো এবার দেখি আমাদের প্রধান যে চরিত্র, একজন সম্ভ্রান্ত ব্যক্তি থাকে যিনি থাকেন হলো কি নিঃস্বার্থ উপকারকারী। আলী ইবনে আব্বাস থাকেন যিনি হলো কি সৎ, কৃতজ্ঞ এবং প্রত্যুপকারী। কমেন্ট দেখা যায় না। ওকে, আলী ইবনে আব্বাস থাকেন যিনি হচ্ছে কি সৎ ও কৃতজ্ঞ প্রত্যুপকারী এবং তোমার খলিফা মামুন থাকতেছেন যিনি হচ্ছে মহান এবং উদার শাসক। পাশাপাশি এই মানুষটা কি, এই মানুষটা হচ্ছে তোমার একজন ক্ষমাশীল মানুষ। ঠিক আছে, এই মানুষটা হচ্ছে কি ক্ষমাশীল। গেল ঘটনার ধারাবাহিকতা, পুরো ঘটনাটাকে যদি আমি খুব শর্টলি সামারাইজ করি, প্রথমে হলো কি বিপদ আসে আলী ইবনে আব্বাসের উপরে, তারপর তাকে আশ্রয় দেয়, তারপর পরিস্থিতির পরিবর্তন হয় এবং আলী ইবনে আব্বাস হচ্ছে বাগদাদের হলো একটা বড় পোস্ট অর্জন করে। পরবর্তীতে ওই ক্ষমাশীল ব্যক্তি হলো বন্দী হয়, তার পরিচয় হলো প্রকাশ পায়। তারপর আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যুপকার করে এবং প্রত্যুপকার করে তার হলো মুক্তির সুপারিশ করে এবং ইভেন্চুয়ালি খলিফা মামুন ক্ষমা করে দেয় এবং ক্ষমা করে দেওয়ার মাধ্যমে ইভেন্চুয়ালি পুরো প্রবলেমটা সর্ট আউট হয়ে যায়। এরপরে দেখি এই রচনার বিশেষত্ব, এটার মধ্যে আসলে উপকার, কৃতজ্ঞতা, সাহসের মানবিকতা দেখানো হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মূল শিক্ষা হচ্ছে সত্যিকারের মহৎ মানুষ উপকার কখনো ভোলে না, সুযোগ এলে কৃতজ্ঞতার সঙ্গে তার প্রতিদান দেয়। অর্থাৎ কেউ যদি কাউকে কখনো উপকার করে থাকে, সে আসলে কখনোই এই উপকারটা হলো ভোলে না যদি সে সত্যিকারের একজন মহৎ মানুষ হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি তোমার কোনো উপকার করলাম, তুমি সেটা ভুললা না, তুমি হয়তো 10-15 বছর পর আমার সাথে দেখা হয়েছে, আমাকে তখন আমার সাথে কথাবার্তা বললাম, আমাকে গিফট দিলাম, তার মানে কি তুমি হয়তো উপকারটা মনে রেখেছো। এই যে তোমার মনে রাখার বিষয়টা, এর মাধ্যমে বোঝানো হয় যে তুমি একজন মহৎ ব্যক্তি। গট ইট? ভেরি গুড।
তো আমরা ইভেনচুয়ালি পুরা যে পাঠ পরিচিতিটা রয়েছে সেটাকে এতক্ষণ ধরে আমরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে পড়িয়েছি, এবং যার মাধ্যমে ইউ অলরেডি গেট ইট যে এটার মধ্যে কি আছে কি নাই। সো হোপফুলি তোমাদের আর এই ম্যাটারটা নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। আমরা সুন্দর মতো চলে যাই লেখক পরিচিতিতে। লেখক পরিচিতিতে আমি তোমাদেরকে দাঁড়াও, গেল কোথায়, আমি তোমাদেরকে ব্লু কালি দিয়ে যা যা দাগিয়ে দিব এক্স্যাক্টলি এই, আচ্ছা এক্স্যাক্টলি এই জিনিসটা হলো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26 সেপ্টেম্বর 1820, যেগুলো আমি ব্লু কালিতে দাগাবো এগুলা বইতে দাগাও, এখান থেকে প্রশ্ন আসে। বিদ্যাসাগর ছিল তার উপাধি, অনেক সময় মনে করে নাম, এই বেটার নামই বিদ্যাসাগর, বাট না, বিদ্যাসাগর ছিল কি, বিদ্যাসাগর ছিল তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। প্রথমে তিনি কলেজ সংস্কৃত এবং পরে হচ্ছে কি তোমার ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। তার মানে এই যে আমাদের কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, তার মধ্যে কিন্তু একটা প্রত্যুপকারের মনোভাব ছিল, সেটাই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। একাধারে তিনি পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক, এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। দাঁড়াও, বোঝা যাচ্ছে না ইভেনচুয়ালি, আমরা একটু এটাকে বোঝার ব্যবস্থা করি। ফার্স্ট অফ অল পণ্ডিত, সেকেন্ড অফ অল শিক্ষাবিদ, থার্ড অফ অল সমাজ সংস্কারক, ফোর্থ অফ অল খ্যাতনামা। অর্থাৎ তার যে এই যে চারটা পয়েন্টার, চারটা হলো গিয়ে বিশেষণ রয়েছে তার সাথে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ওকে? তা না হলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না। সো পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে তিনি কি লাভ করেছেন? তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, এটাই মূলত এখানে বলা হয়েছে। এরপর দেখি, সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ যতিচিহ্নের প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাস সাজিয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বর্ণ পরিচয়। আচ্ছা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর কি প্রতিষ্ঠা করেন? ওকে, এই কবি পরিচিতি থেকে আমি যেগুলো দাগাই দিচ্ছি তার প্রত্যেকটা জিনিস তোমার মাথায় রাখতে হয়, মাথায় না রাখলে কিন্তু বিপদে পড়বা, মাঠে মারা যাবা, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তার বেশ কিছু বই আমাদের মাথায় রাখতে হবে, এরকম বেতাল বিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ, তারপরে হচ্ছে তোমার সীতার আচ্ছা না দাঁড়ো, বিধবা বিবাহ ঠিক আছে, এরপর তোমার সীতার বনবাস, আর হচ্ছে না ভ্রান্তি বিলাসটা লাগবে না। তার মানে শকুন্তলা, বিধবা বিবাহ, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি আছে, এটা মিস করে গেছে। এই যে এই কটা বইয়ের নাম অবশ্যই ভালো করে মনে রাখবা, এগুলা খাতায় নোট করে রাখতে হবে যে টপ মোস্ট ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্রের বইসমূহ, এভাবে লিখতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29 জুলাই তিনি হচ্ছে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন, সেটা ইভেনচুয়ালি এখানে বলা হয়েছে। সো হোপফুলি এতটুকু তোমরা ক্লিয়ার, এবং এই মৃত্যু ডেটটা মনে রাখবা। তার মানে এখানে আমি যা যা দাগাই দিলাম ব্লু আর ইয়েলো কালি দিয়ে, ওগুলা সবগুলো তোমার নোট করতে হবে, কারণ এখান থেকে ইভেনচুয়ালি প্রশ্ন আসে। ওকে, এবার আসো শব্দার্থ টিকা। শব্দার্থ টিকার যে বিষয়টা, এটা তোমাদের বইতে আছে, বুঝানোর কিছু নাই, এখান থেকে সাজেশন দিতে হবে। সাজেশন দেওয়ার কাজটা করি। প্রত্যুপকার, উপকার, উপকার করা, অভিরুচি হচ্ছে ইচ্ছা, সমভি ব্যবহারে, সঙ্গে বা সহচার্যে, ব্লু কালারে মার্ক করে দিচ্ছে, ইম্পর্টেন্ট। নিষ্কৃতি মানে মুক্তি, কোপানল, কোপ ও অনল মিলে কোপানল, এখানে রাগের আগুন বলে ব্যবহার করা হচ্ছে, কোপানল ইম্পর্টেন্ট। প্রতীতি, বিশ্বাস বা ধারণা, পরিচ্ছদ, পোশাক, প্রীতি, প্রফুল্ল, লোচনে, শব্দটি মূলত তিনটি শব্দ দ্বারা যুক্ত করা হয়েছে, প্রীতি, প্রফুল্ল ও লোচন, বন্ধুত্বের অনুভূতি দিয়ে বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। সো এই প্রীতি, প্রফুল্ল, লোচন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মৌন অবলম্বন, মৌন ও অবলম্বন অর্থাৎ নীরবতা পালন করা, ঠিক আছে, গেল। এরপরে হলো গিয়ে দেখি আমাদের পরবর্তী যে হলো গিয়ে পার্টটা, অব্যাহতি,
অব্যাহতি মানে হচ্ছে মুক্তি বা হলো গিয়ে ছাড়া পাওয়া, অবধারিত নিশ্চিতভাবে প্রত্যাগমন, ফিরে আসা, রোষারক্ত নয়নে, অর্থাৎ অনেক ক্রোধে অনেক রাগ হলে অনেক সময় চোখ টকটকা লাল হয়ে যায় না, মানে চোখ দিয়ে এখন ঠিকরে ঠিকরে রক্ত পড়বে, এক্স্যাক্টলি এরকম, বুঝতে পারছো? সো ওইটাকে তোমার বলা হয় অতিরিক্ত ক্রোধের কারণে চোখ লাল হয়ে গেছে, অর্থাৎ রোষারক্ত হয়েছে। এরপর দেখি অবলোকন মাত্র, এর মাধ্যমে তোমার বোঝানো হয় দেখা মাত্র। সম্ভাষণ মানে সম্বোধন। উৎকট অত্যন্ত প্রবল, তীব্র, অবরুদ্ধ, বন্দী। নিরীক্ষণ হচ্ছে কি তোমার মনোযোগ দিয়ে দেখা। নিরীক্ষণ কি? নিরীক্ষণ হচ্ছে কি তোমার মনোযোগ দিয়ে দেখা। খলিফা হচ্ছে প্রতিনিধি ডেমস্কাস, ডেমস্কাস মানে ডেমাস্কাস মানে হচ্ছে দামেস্ক। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই দামেস্ক থেকে কিন্তু আসলে এই দামেস্কের এই শব্দটি কিন্তু তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে যে এশিয়ার প্রাচীন শহর কোনটা? অ্যান্সার দামেস্ক বা তোমার ডেমাস্কাস। ওকে, তো মামুন, বাগদাদ এগুলা দেওয়া রয়েছে। এইখান থেকে শুরু হবে আমাদের আজকের ক্লাসের সাজেস্টিভ পার্টটা বা সাজেশন। ওকে, সাজেশন এটা হচ্ছে গিয়ে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন। আচ্ছা পোলাপান, জ্ঞানমূলক প্রশ্ন সাজেশনটা ইভেন্চুয়ালি তোমার পড়ানোর কিছু নাই। আমি স্ক্রিন থেকে কয়েক সেকেন্ডের জন্য সরে যাচ্ছি, তোমরা একটু এখানে 3টা প্রশ্ন রয়েছে, 3টা প্রশ্ন দেখো, এরপরে বাকি সবগুলাই দেখাবো। তোমরা একটু বলো কোনো এক জিনিস বুঝতে সমস্যা আছে কিনা। আমি এই জন্য স্ক্রিন থেকে হচ্ছে তোমার সরে গেলাম। তুমি সুন্দর মতো এবার দেখো, দেখে হচ্ছে বলো কোনটা বুঝতে সমস্যা আছে কিনা। যখন এই স্লাইডটা শেষ হয়ে যাবে কমেন্টে লিখবা ডান, আমি ডান দিব, পরের স্লাইডের পরের জ্ঞানমূলক সাজেশন গুলো আসবে। স্টার্ট করো। আচ্ছা, একজন বলতেছো 1 নাম্বারটা হচ্ছে কি বুঝে নেই, ও 1 নাম্বারের কি বুঝি না আমি বুঝছি। তুমি নিশ্চয় হলো গিয়ে এই হস্তপদবন্ধ বুঝো নাই। হস্তপদবন্ধ মানে হচ্ছে কি হাত বেঁধে রাখা, দ্যাটস ইট। এটা না বুঝার কি আছে? জগদীশ্বর মানে পৃথিবীর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়েছে। ওকে, গেল। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, পরেরটা দেখো, পরেরটা এটা হয়ে গেল কি লেখো ডান। এটা হয়ে গেল তোমার ডান। দেখো হস্তপদভত ব্যক্তি মানে হাত বন্ধ করে আছে এমন ব্যক্তি। ওকে, ভেরি গুড, এটাও ডান। এর পরবর্তী দেখো 6, 7, 8, এখানে তোমার 3টা প্রশ্ন আছে, হয়ে গেলে ডান। দেখো ক্লাস স্লাইড কোথায় পাবা? নাজিফা ক্লাস স্লাইড পাবা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে। এই 3টা আমরা পড়ছি। আরে আফিয়া জাহিন ডান, ডিএন, ওরে বাবা শর্টকাটের কুইন, ডান। আচ্ছা
ওকে, আগাই। এরপর দেখি 9, 10, 11 তিনটা প্রশ্ন আছে। হয়ে গেলে পড়া হয়ে গেলে ডান লেখো। তারপরে কিন্তু আমরা অনুধাবনমূলক প্রশ্ন পুছাবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর টুডেস ক্লাস। ওকে, ক্লিয়ার। এরপরে দেখো লাস্ট হচ্ছে কি তোমার তিনটা প্রশ্ন। অবশেষে কে প্রাণদণ্ড হতে অব্যাহতি পেয়েছিল? এগুলা নোট করবো কখন? জিজ্ঞাসা করছো সেজুতি। ক্লাসের পরে বাবা, এখন তো আর নোট করবা না। সম্ভ্রান্ত মানে উচ্চ বংশ, সম্ভ্রান্ত মানে উচ্চ বংশ। ওকে, ডান। সো মোটামুটি হচ্ছে এতটুকুই। আমাদের এবার মূল যে ব্যাখ্যার জায়গাটা রয়েছে, মূল ব্যাখ্যার জায়গাটা হলো চলে যাচ্ছে। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কেন বন্দী হয়েছিল? সো দেখা যাচ্ছে যে একদল ব্যক্তি ঈর্ষাবশত মানে হিংসা থেকে, অনেক সময় মানে ইস, বন্ধুদেরকে যখন হিংসা করি তখন মনে হয় না ইস ময়রা ফেলতে মন চায় বন্ধুটা আমার চেয়ে বেশি রেজাল্ট ভালো করছে। হিংসা করি না আমরা? এক্স্যাক্টলি ওরকম হিংসা থেকে যেটা হয়েছে, এই বন্দি ব্যক্তির এগেনস্টে কিছু হলে ওকে নালিশ করছে, মামলা করছে, এরপর হচ্ছে খোলে মামুনকে খপ করে ওই বেটাকে ধরে ফেলছে। সো এটা ইভেন্চুয়ালি বলা হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে কিভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হলেও ক্রিয়েট হয়। এবং যে বিষয়টা দেখা যায় যে আমাদের আলী ইবনে আব্বাসকে পরবর্তী দায়িত্ব দেওয়া হয় ওই লোকটাকে টেক কেয়ার করার। আলী ইবনে আব্বাস তো দায়িত্ব পায়, দেখা আরে মামা এর কাছে তো আমি থাইকা আসছি, এটা আমার হেল্প করছে, ক্যাচাল তো অন্য জায়গায় গেল। এরপর আলী ইবনে আব্বাস কেন বন্দিকে আপন আলোয় রুদ্ধ করে রেখেছিল? আপন মানে নিজের, আলোয় মানে হচ্ছে গিয়ে ঘরে। আচ্ছা, আপন আলোয় কেন হচ্ছে কি তোমার রুদ্ধ করে রেখেছিল? এবার দেখো, সো এর কারণ হচ্ছে কি খলিফা মামুনের আদেশ। খলিফা মামুন বলছে যে আব্বাস ওরে একটু তোমার বাসায় রাখো তো, আমার কাছে রাখা সেফ মনে হচ্ছে না, তোমার বাসায় রাখো, বন্দি করে রাখো, পরে মামার মামলা সেটা করবো। তো খলিফা মামুন যে কাজটা হলো করছে, খলিফা মামুন তার জায়গা থেকে আলী ইবনে আব্বাসকে তার আপন ঘরে মানে আপন আলয়তে হচ্ছে তোমার রুদ্ধ বা বন্দি করে রাখছে। ঠিক আছে, গেল। এরপর দেখি তোমার হচ্ছে গিয়ে এবং এই যখন রুদ্ধ করে হলো রাখা হয়েছিল, ঠিক এক্স্যাক্টলি সেই মোমেন্টে বুঝতে পারে আব্বাস যে এই লোকটা তো আমার কি হেল্প করছে, সো ওকে কেন রুদ্ধ করে রাখবো, দেখি তোমার জিনিস করতে পারি কিনা। এক্স্যাক্টলি এটাই গেল। এরপরে পয়েন্টটা প্রস্থান দিবসে আলী ইবনে আব্বাস কি দেখে বিস্ময়াপন্ন হয়েছিল? ওই যে তোমার হইল গিয়ে দেখা গেছে যে আলী ইবনে আব্বাস যখন হইল গিয়ে বাগদাদে গিয়া ধরা পড়ে আই হাই আমি এখন কি করব, আমি তো এখন মাঠে মারা যাব। তো আলী ইবনে আব্বাসকে ওই আশ্রয় দেয়। এরপর যখন ওকে টাটা বাই বাই সি ইউ সায়নারা এরকম টাইমটা চলে আসছে, তখন দেখা যায় যে আলী ইবনে আব্বাস এত কিছু, মানে সে একটু অবাক হয়ে গেছে। কেন অবাক হয়েছে? তাকে দেখা যাচ্ছে যে তার কাছে কোনো টাকা পয়সা হইলো কি ছিল না, এই সে হইলো কি বিষয়, কিন্তু এই যে তোমার আলী ইবনে আব্বাসটা হইলো কি রয়েছে, তাকে যে আশ্রয় দিছিল সে হলো খাদ্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা, তারপর সুসজ্জিত অশ্ব, এরকম অনেক কিছু দিয়েছে। এই এত জিনিস দেখে আমাদের আলী ইবনে আব্বাস এত কিছু, এই জিনিসটা দেখে সে খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। এইটাই মূলত এখানে বলা হচ্ছে। এরপর থেকে ডেমাস্কাস, আচ্ছা
আগের এই প্রশ্নটাকে যদি আমি এক বাক্যে বলি, যখন আলী ইবনে আব্বাস বাগদাদ থেকে দামেস্কে হচ্ছে কি তোমার প্রস্থান মানে টাকা বাই বাই করতে গেছে, রেয়ান তোমার বাগদাদ থেকে দামেস্কে ফেরত আসতে নেয়, তখন বাগদাদে ওই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে অনেক কিছু লোকে গিফট করে, এবং অনেক কিছু যে লোকে গিফট করে সেই গিফট করার জায়গা থেকে আলী ইবনে আব্বাস আল্লাহ এত কিছু, এটাই, আর কিছু না। ওকে, এরপর দেখে ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান কেন? ডেমাস্কাস মানে কি আব্বাজানেরা আম্মাজানেরা? ডেমাস্কাস মানে হচ্ছে দামেস্ক। ওকে, ডেমাস্কাসের এক ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন বলে এটি তার সর্বাপেক্ষা প্রিয় স্থান। বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসক পদচ্যুত হলে নতুন অধিষ্ঠিত শাসকের সঙ্গে আলী ইবনে আব্বাস দেখা করতে গিয়েছিলেন। সেখানে পদচ্যুত শাসকের সৈন্যদল অ্যাটাক করে আলী ইবনে আব্বাসের উপরে, এবং তিনি প্রাণ ভয়ে পালিয়ে গেলে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। এই যে তিনি হচ্ছে গিয়ে আশ্রয়টা হলো গিয়ে গ্রহণ করেছেন, সেই জায়গা থেকে ডেমাস্কাস বা দামেস্ক আলী ইবনে আব্বাসের জন্য অনেক বেশি প্রিয় জায়গা। বিস্ময়াপন্ন মহিমা, তুমি এটাও বুঝো না? এক্স্যাক্টলি এটাই হচ্ছে বিস্ময়াপন্ন মহিমা। বিস্ময়াপন্ন হচ্ছে কি বুঝে নাই, এটা শুনে আমি যে অবাকটা হইলাম, এটাই হচ্ছে কি বিস্ময়াপন্ন। অর্থাৎ কোনো কিছু দেখা হা করে তাকায় থাকা, বলদ হয়ে যাওয়া, বোকা হয়ে যাওয়া, আল্লাহ এইটা করছো, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, ওকে। সো যেটা হলো কি আমি তোমাদেরকে বলতেছিলাম, পদচ্যুত শাসকের সৈন্যদল তাদের উপরে আক্রমণ করলে প্রাণ ভয়ে তিনি পালিয়ে গিয়ে স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন। এই জন্যই ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের কাছে সর্বাপেক্ষা প্রিয় স্থান। বিকজ ফ্রম দ্যাট ডে আলী ইবনে আব্বাস এটা বিশ্বাস করা শুরু করে, ডেমাস্কাসে আসলে ডেমাস্কাসের মানুষরা ভালো, তারা অপরের উপকার করে, যারা বিপদে পড়ছে ওদেরকে সাহায্য করে। এই জায়গা থেকে ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের খুবই প্রিয় একটা জায়গা। হোপফুলি বুঝতে পারছো। কুল, আগাই সামনের দিকে। আলী ইবনে আব্বাস বন্দির পরিচয় পেয়ে কি প্রস্তাব দিছিল? পালায় যাওয়ার প্রস্তাব দিছিল। ভাই ভাই তুমি, বুঝছি তুমি তো ওই বন্দি না, তুমি আমাকে যে দামেস্কে আমার হেল্প করছো, থ্যাংক ইউ ভাই। এক কাজ করো, তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা থলি নিয়ে ওই পিছনে দরজাটা পালায় যাও, কোনো সমস্যা নাই, আমি ম্যানেজ দিব, চলো যাও। পরীক্ষার হলে অনেক সময় দেখি না, এক বন্ধু পড়ে আসছে, আরেক বন্ধু পড়ে আসে, এক বললাম মামা চিল, তুই পুরা খাতা হচ্ছে গা আমারটা দেখবি, এরপর দেখা দেখি করে লেখার বিষয়। এক্স্যাক্টলি ওই স্টাইলে আলী ইবনে আব্বাস বন্দি লোককে বলছে তুমি হচ্ছে কি হইলো গিয়ে পালায় যাও, সবচেয়ে বেশি হলো কি ভালো হবে। তো সবকিছু মিলে আমি যদি মানে জিনিসটার ডেপথে চেয়ে হলো কে বলি, আলী ইবনে আব্বাস যখন এই যে তোমার ব্যক্তিটা রয়েছে, যে বন্দি ব্যক্তিটা রয়েছে, বন্দি ব্যক্তির পরিচয় পান এবং ইনস অ্যান্ড আউট সবকিছু হলো গিয়ে তোমার জানতে পারেন, তখন আলী ইবনে আব্বাস আসলে বুঝতে পেরেছিলেন যে এই যে মানুষটা রয়েছে, এই মানুষটার আসলে কোনো দোষ নাই, বাট তিনি আসলে কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না কিভাবে তাকে বাঁচাতে পারবে। তাই তার কাছে মনে হয়েছিল এই মুহূর্তে পালিয়ে যাওয়াই হবে হচ্ছে গিয়ে সর্বপ্রধান মেইন হচ্ছে একটা অপশন। সো এরকম একটা জায়গা থেকে এই মানুষটা পালিয়ে যাওয়ার হচ্ছে গিয়ে তোমার প্রপোজালটা দিয়েছিল। বাট আমাদের যে বন্দি ব্যক্তি রয়েছে, সেই বন্দি ব্যক্তি পালিয়ে যাওয়ার যে বিষয়টা, ওইটা আসলে তোমার গ্রহণ করেন নাই। তিনি বলছে তুমি যাও, খলিফার সাথে নেগোশিয়েট করো, এরকম একটা অবস্থা। কুল, গেল এতটুকু। এরপর দেখি আমি কখনোই তাহাতে সম্মত হতে পারিব না। বেসিক্যালি আমি আগের প্রশ্নটা পড়ানোর ফাঁকে ফাঁকে এটাও হলো গিয়ে পড়ায় ফেলছি, মানে কখনোই সম্মত হতে পারবে না। বন্দি হচ্ছে কি তোমার আলী ইবনে আব্বাস বন্দির পরিচয় পেয়ে তাকে প্রস্থান করার প্রস্তাব দিলে বন্দি বলে যে আমি হলো গিয়ে সম্মত না, আমি চাই না তুমি কোনো গ্যাঞ্জামে পড়ো, রাদার ইউ শুড নেগোশিয়েট উইথ খলিফা বা খলিফ। ওকে, আহলাদে আহলাদি আলহাদি আলহাতে আলহাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম বলতে কি বোঝানো হয়েছে? আলহাদে পুলকিত, যখন আলী ইবনে আব্বাস came to know
এই মানুষটাই তাকে আশ্রয় দিছিল, তখন তার খুব ভালো লাগছে। ফর অ্যান এক্সাম্পল, লাস্ট কাপল অফ ডেজ অ্যাকচুয়ালি কয়েক মাস হয়ে গেছে, আমার এক সিনিয়র ভাই, আমি হচ্ছে কি অফিস থেকে বনানীতে গেছিলাম একটা কাজে। সো বনানীর রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে হলো আগায় যাচ্ছিলাম, একটা রেস্টুরেন্টে ঢুকবো। সো সাডেনলি আমার কানে হলো কি একটা আওয়াজ আসলো যে খুব পরিচিত একটা গলার ভয়েস। সো আমি হচ্ছে কি দেখলাম তোমার হচ্ছে কি মানে খুবই পরিচিত একটা ভয়েস কানে আমার টাক করে বাজলো। আমি থাইমে বনানীর রাস্তায় ডান বামে হলোকে দেখতেছি যে কে কথা বলে, মানে মেবি আই নিউ হিম। সো একটু পরে দেখি যে আমার পাশে হলো একটা অন্য একটা রেস্টুরেন্টের সিঁড়ি, তো সিঁড়ির মধ্যে একটা লোক দ্বারা কথা বলতেছে। আমি জাস্ট পিছনে এসে তাকায় দেখে দেখলাম যে আমার খুব পরিচিত বড় ভাই, আমার কলেজের বড় ভাই। ওনার কাছে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য পড়ছিলাম, অ্যান্ড আই গট চান্স ইন ডিউ। বর্তমানে আমার বড় ভাই হলো গিয়ে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়ার হলো গিয়ে লেকচারার হিসাবে আছেন। সো ওনাকে দেখলাম, তো ওনাকে দেখছি প্রায় অনেক দিন পর, মানে লাস্ট মনে হয় প্রায় বছর খানেক আগে দেখা হয়েছিল। সো ওনাকে দেখে আই ওয়াজ সো হ্যাপি। তো আমি গেলাম, কি অবস্থা ভাই, কেমন আছো? উনি বললেন, আরে ফারসিন কেমন আছিস তুই? সো আমরা জড়ায় ধরলাম। তখন যে নিজেদের ভেতরে একটা তোমার ভালো লাগার বিষয়টা হলো গিয়ে আসে, সেটা ইভেনচুয়ালি এখানে প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে অনেকেরই হয় না, অনেকদিন পর কোনো ফ্রেন্ডকে দেখতে পাইছো, বা কোনো কাজিন হয়তো দেশের বাড়ি চলে গেছে, সে লোকে আসছে, বা দেশের বাড়ি যাওয়া লাগবে না, সেটা তোমার মামাতো ভাই, তুমি তার হলো গিয়ে ফুফাতো ভাই, এরকম কিছু একটা দেখা হয়েছে, জড়ায় ধরছো, ভালো লাগছে। এক্স্যাক্টলি ওই যে মোমেন্টটা, মানে পুরাতন কোনো ব্যক্তিকে পেয়েছো এবং তার সাথে তোমার খুব ভালো একটা রিলেশনশিপ রয়েছে, তখন আসলে যা হবে এক্স্যাক্টলি এটা এখানে মূলত বলা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই আশ্রয়দাতার প্রতি যেতে কৃতজ্ঞতা বোধের বিষয়টা, সেটা ইভেনচুয়ালি ওই মুহূর্তে প্রকাশিত হয় আলী ইবনে আব্বাসের দ্বারা। এরপর দেখি আলী ইবনে আব্বাসের আশ্রয়তা খলিফার কোপে পতিত হয়েছিলেন কেন, ওটা আমরা অ্যাকচুয়ালি একটু আগে হলো কথাবার্তা হলো বলছি। কোন ম্যাটারটাতে, ওই যে তোমার মিথ্যা রেশারেশির কারণে মানে হিংসার জন্য। দ্যাটস অল। তো পোলাপান আমাদের অলরেডি এই টপিকটা বলতে গেলে শেষই হয়ে গেছে। আমরা এখন বেশ কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? ওকে। অ্যান্সার দাও সবাই। ও, ওকে, ওয়াও, ইমপ্রেসিভ। 70% স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিয়েছো, আমার 70% স্টুডেন্ট আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো। ভেরি গুড, সাবাস। সো ইয়া, এটার অ্যান্সার হচ্ছে আলী ইবনে আব্বাস। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তার সম্মুখে নিতে হলো, এ বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? তাহার বলতে বোঝানো হয়েছে ফারসিন ভাইয়াকে, ঠিক আছে? সবাই অপশনে ফারসিন ভাইয়া দিবা। টু। সেকেন্ড কুইজটা কি তোমাদের কাছে গেছে?
আচ্ছা সেকেন্ড কুইজে আচ্ছা গ্যাস সেকেন্ড কুইজ গেছে সমস্যা নেই। ওরে ভাই রে, এ আর বি অপশনের মধ্যে হ্যাপি ফাইট হচ্ছে, যদিও এ এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড, বাট বেশি আগাতে পারছে না। 60% স্টুডেন্ট সঠিক উত্তর দিচ্ছে। ও ও ও, তোমরা কারা কারা সি আর ডি এ দিচ্ছ তোমরাই জানো। ওকে, খলিফা হাত বাঁধা ব্যক্তিকে বন্দি করে রাখতে কাকে নির্দেশ দেন? ওকে, সো ডান, এটা আমাদের এটার প্রায় 82% সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। গ, খলিফা কার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন? হারবাদা ব্যক্তির উপরে গেল। বন্দির জন্মস্থান কোথায়? ওকে, এটাও ভালো, প্রায় 80% সঠিক আনসার দিয়েছে। আনসার হচ্ছে দামেক্স। তো স্টুডেন্টস, এখানে তোমাদের আরো বেশ কিছু হলো এমসিকিউস থাকবে, সো এই সেই এমসিকিউস গুলো তোমরা হচ্ছে দেখে নিবা, সমস্যা নেই, স্লাইড পেলে। আমরা চলে যাই একটা হলো কি সিকিউ সলভের ক্ষেত্রে। ওকে, তো প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রত্যুপকার মানে হচ্ছে উপকারের উপকার করা। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? যখন হয়তো সবকিছু ব্যাখ্যা করতেছিল খলিফা মামুনের কাছে, তখন তিনি মৌন হয়ে ভাবছিলেন যে আলী ইবনে আব্বাস সামহাও এই লোককে চেনে কিনা। গ নম্বর, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনাকে স্মরণ করে দেয়? তো দেখি, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের নিকট হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি বন্দিকে আমজাদের বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তীকালে আমজাদ জানতে পারে এই বন্দী ব্যক্তি 10 বছর আগে
এই বন্দী ব্যক্তি 10 বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিলেন। অন্যদিকে প্রত্যেকবার গল্পে একইভাবে খলিফা জনৈক বন্দীকে হাবিজাবি কথাবার্তা আর কি। সো এখানে তোমার কোন দিক থেকে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, তোমার এই যে বন্দী হওয়ার যে ঘটনাটা, সে বন্দী হওয়ার ঘটনাটা ইভেনচুয়ালি এখানে মনে করিয়ে দিচ্ছে, এটা এখানে মূলত বলতেছে। আর ঘ নাম্বার প্রশ্নটা কি, তোমার আমজাদ আল ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলো, এরা একরকম নয়। তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে আলী ইবনে আব্বাস সকৃতজ্ঞ হলো, উদ্দীপকের আমজাদ হচ্ছে কি অকৃতজ্ঞ। তার কারণ আমাদের যে কি বলে উদ্দীপকের যে আমজাদ রয়েছে, উদ্দীপকের আমজাদ কিন্তু মানে জানার পরে সে ইভেন্চুয়ালি কিছু করে নাই, যে তাকে বাঁচানোর বা কোনো চেষ্টা করা সেগুলো কিন্তু সে করে নাই। তো এই যে বিষয়টা এখান থেকে আমরা সকৃতজ্ঞ আর অকৃতজ্ঞর বিষয়টা জানতে পারি। দ্যাটস ইট। সো এখানে তোমাদের হচ্ছে গিয়ে আরো একটা হলো গিয়ে প্রশ্ন রয়েছে। সো আমরা যদি হচ্ছে গিয়ে দেখি তোমাদেরকে এই যে প্রশ্নটা রয়েছে, আচ্ছা সো এখানে তোমার আরো একটা সিকিউ রয়েছে, এরপরে তোমরা হচ্ছে দেখবা পরের এদিকেও একটা হলো সিকিউ রয়েছে, প্রত্যেকটা সিকিউ তোমরা চাইলে প্র্যাকটিস হলো করতে পারবা, ঠিক আছে? দ্যাটস ইট। এরপরে হচ্ছে কি লিখে, হ্যাঁ 2 মার্কের যে তোমার প্রশ্ন করলে ওটা তোমার 2টা হলো কে প্যারায় হলো কে লিখতে হবে। ওকে ঠিক আছে, কুল, ডান। এরপর গেল আমাদের মোটামুটি এতটুকু। আমরা এবার পরের যে টপিকটা রয়েছে, পরের টপিকটা হলো শুরু করব, ফুলের বিবাহ। আমাকে একটু পোলে আনসার দাও, এতক্ষণ যা পড়িয়েছি সব বুঝেছো কিনা। যা পড়াইছি তা কি বুঝছো? বুঝে থাকলে ইয়েস বলবা, না বুঝে থাকলে নো বলবা, দেখি কি হয়। ওকে, এইবার আমরা ক্লাসের মধ্যে এই জিনিসটা নিয়ে কথা বলবো, গিফট। তোমরা অনেকেই বলছো না গিফট পেতে চাও পোলাপান, তোমরা তো অনেকেই বলছো যে গিফট পেতে চাও, রাইট? এমন কেউ আছো যে এতক্ষণে মত বদলায় ফেলছো, না ভাই এতক্ষণ ধরে ক্লাস করাইছেন আর ভালো লাগতেছে না, এখন হচ্ছে যে তোমার হলো কি গিফট পেতে চাই না। মরিয়ম বলতেছে হ্যাঁ বুঝছি, কিন্তু মাঝে ঘুমায় গেছিলাম। মরিয়ম তোমার রেজাল্টে এমনি ঘুমায় যাবে একদিন, ঘুমায় না ক্লাসের মধ্যে। ওকে দ্যাটস প্রিটি নাইস। আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 92% স্টুডেন্ট আমার সব পড়া বুঝতে পারছে, সো দ্যাটস কুল, রিয়েলি কুল, থ্যাংক ইউ সো মাচ। এবার বলো তোমরা কি মরিয়মের মতো ঘুমায় যেতে চাও নাকি গিফট পেতে চাও? মরিয়ম তো ঘুমায় গেছে, সো মরিয়মের মতো ঘুমায় যেতে চাও নাকি গিফট পেতে চাও একটু বলো। আমি পরের টপিক যতক্ষণ পড়াবো ততক্ষণ আমি মরিয়মের নাম নিব। বাচ্চাটা ঘুমায় যাচ্ছে, এটা কোনো কথা? আমি একটু পর মরিয়মকে ডাক দেবো যাতে না ঘুমায় যায়, ঠিক আছে মরিয়ম? ওকে আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ স্টুডেন্টই মরিয়মের মতো ঘুমাতে চায় না, ওরা হচ্ছে গিফট পেতে চায়। সো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের একটা কিন্তু গ্রুপ আছে ফেসবুকে ফ্রিতে, সেই গ্রুপটার নাম কি? এসএসসি 27 সুপার স্টুডেন্টস, না? সুপার স্টুডেন্টস 10MS, এই কিন্তু হলো আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে, রাইট? তোমাদেরকে একটু দেখাই দিই এটা। এই যে এই গ্রুপটা, অনেক ধরনের গ্রুপে তোমরা একটু কনফিউজ হয়ে যাও, মাঝে মাঝে হচ্ছে ভুল গ্রুপে ভুল জিনিস দিয়ে দাও। এই যে গ্রুপটা এসএসসি 27 সুপার স্টুডেন্টস 10MS, দেখো এখানে পাবলিক গ্রুপ, গ্রুপের মেম্বার সংখ্যা 83.3K। এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে
সেটার ক্লাসের যে কোনো একটা সময় একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে তোমার নাম আর স্কুলের কথা মেনশন করে তুমি সেখানে পোস্ট দিবা। পোস্ট দেওয়ার পরে সেখান থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে টপ 2জনকে 2টা বই দিব। একজনকে দিব অমাবস্যার চাঁদ, আরেকজনকে দিব খনিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খনিকা একটা কবিতার বই, আর অমাবস্যার চাঁদ একটা উপন্যাস, সেটা লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ওকে, সো বাংলা সাহিত্যের 2টা খুবই জলজান্ত উদাহরণ তোমাদেরকে হলে আমি গিফট করতে চাই। এবং গল্পের বই অবভিয়াসলি তোমরা পড়তেও ভালোবাসবা। আই হোপ তোমরা সবাই এই গিফটটা পেতে চাও। সো তোমাদের কোথায় ক্লাস রিভিউ পোস্ট করতে হবে? এসএসসি 27 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে, যেখানে তোমার মেম্বার সংখ্যা 83.3K। অনেক গ্রুপ দেখবা যে এই নামে আছে, ভুলভাল জায়গা পোস্ট দিলে তোমার পোস্ট অ্যাপ্রুভ হবে না, তোমার ওই গিফটের কাউন্টের মধ্যে পড়বা না, ঠিক আছে? সো তোমরা ভালোভাবে এই পোস্টগুলো হচ্ছে গিয়ে দাও, দেওয়ার পরে সেখান থেকে আমি বেছে 2জনকে সিলেক্ট করে তোমাদের কাছে গিফট পাঠিয়ে দিব। বুঝছো কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানায় দাও। ওকে পোলাপান, ডান এতটুকু। হোপফুলি গিফটটা হচ্ছে কি কিভাবে হলো পেতে হবে তোমরা হলে বুঝতে পেরেছো। আগাই সামনের দিকে। আমরা ফার্স্টে কি শুরু করব? ফার্স্ট শুরু করব ফুলের বিবাহ। এই পোলাপান, পোলাপান, ফুলের বিবাহ মানে কি? ফুলের বিবাহ জিনিসটা মানে কি? 2টা ফুল বিয়ে করছে, এটাই। মানুষ যেরকম বিয়ে করে, একটা মেয়ে একটা ছেলে বিয়ে করে, একইভাবে 2টা ফুল বিয়ে করছে। এই বিয়ে নিয়ে কথাবার্তা। এখন তোমরা বলতে পারো ভাই পাগল হয়েছেন, খিদা লাগছে আপনার, যে আপনি উল্টা পাল্টা কথাবার্তা বলতেছেন। বিয়ে হয় মানুষের মধ্যে, ফুলের মধ্যে কেমতে বিয়ে হয় আমার একটু বুঝানো দেখি। কবিদের খায়েশের তো শেষ নাই, ওদের অনেক খায়েশ। সো এক কবি একদা এক বাগানের মধ্যে বসে ভাবলো, ঠিক আছে যাই আমি 2টো ফুলকে বিয়ে করিয়ে দিই। যেই ভাবা সেই কাজ। সো কবি 2টো ফুলকে সিলেক্ট করলো। এক হচ্ছে গিয়ে আমার মল্লিকা, আরেকটা হচ্ছে গিয়ে আমার গোলাপ। মল্লিকা হচ্ছে গিয়ে মেয়ে, গোলাপ হচ্ছে গিয়ে ছেলে। এবং কবি হচ্ছে গিয়ে বলল যে ওদের মধ্যে হচ্ছে কি বিয়ে হবে। একটা ঘটক আছে, ঘটকটা হচ্ছে মৌমাছি মৌমাছি কোথা চাও নাচি নাচি দাঁড়াবার সময় তো নাই। ওকে, মৌমাছি। মৌমাছি কি? মৌমাছি হচ্ছে কি ঘটক করে, ঘটকালি করলো এবং সে গোলাপ আর মল্লিকার মধ্যে পুটুস করে বিয়ে দিয়ে দিল। সো বিয়ে দিল, খুব ভালো কথা, খুব হ্যাপি সবাই। তারপর কবির ভাল লাগতেছে না, কথাবার্তা বলা শেষ, তো বিয়ে টিয়া পড়ায় ফেলছে, এরপর চলে যাচ্ছে। এরপরে একটা ছোট্ট কিউট বাচ্চা মেয়ে চলে আসলো। বাচ্চা মেয়ে এসে বললো, ও বুড়ো কি করো? বুড়ো বলে, বিয়ে দে। কার বিয়ে? ফুলের বিয়ে। বাচ্চা মেয়েটা বললো, আমি একটু আগে ফুলের বিয়ে দিছি। এবার কবি একটু ভেবাচ্চা খায় বললো, ফুলের বিয়ে দিছো? কই দিছো? তারপর ও একটা ফুলের মালা দেখায়, যে ফুলের মালার মধ্যে অনেকগুলো ফুল আছে, এর মধ্যে মল্লিকা আর গোলাপ ফুল পাশাপাশি আছে। এই পুরাটা গল্পের মধ্যে আসলে মানুষের জীবনে যে বিয়ে জিনিসটা হয় এটাকে আসলে বোঝানো হয়েছে, এবং এর মাধ্যমে এটা দেখানো হয়েছে যে এই বিয়ের মাধ্যমে 2টো মানুষ পরস্পরের কাছাকাছি আসে এবং তারা আজীবন পরস্পরের সাথে থেকে যায়। এই যে হলো গিয়ে ম্যাটারটা, এই ম্যাটারটা দিয়ে ইভেন্চুয়ালি এখানে তোমার বলা হচ্ছে যে আমাদের বিয়ের যে তাৎপর্য সমাজে এবং মানুষের জীবনে বিয়ে যে খুবই একটা ইম্পর্টেন্ট, কি বলে, ইম্পর্টেন্ট হলো গিয়ে একটা রোল প্লে করে, সেটা ইভেন্চুয়ালি এখানে বোঝানো হয়েছে। দ্যাটস ইট, এতটুকুই গল্প। কোনো কাপ নাই, কোনো ঝাপ নাই, কোনো ঝামেলা নাই, 100তে 100 সর্টেড। বুঝছি না বলাবান, কমেন্টে জানাও। ইয়েমিন বলছে, ভাই আমি নতুন স্টুডেন্ট, গিফট আমাকে দিয়ে নি। ইয়েমিন, আমি তোমাকে অবভিয়াসলি দিব, বাট ইউ নিড টু রাইট এ রিভিউ, এবং সেটা ভালো হইতে হবে। সবার সাথে তুমি এখানে ইভালুয়েটেড হওয়া বাবা, সেপারেটলি কোনো স্বজন প্রীতির জায়গা নাই, ঠিক আছে? এই পোলাপান, তোমরা সবাই ক্লাস রিভিউ দিবা তো? যদি ক্লাস রিভিউ দিতে চাও তাহলে কমেন্টে লেখো দিব,
ওকে, আগে সো এবার আসি এই কবিতার মধ্যে, সরি এই গল্পটার মধ্যে কি কি বিষয় আছে। নাম্বার 1, বিভিন্ন ফুলের নাম, গন্ধ, বর্ণের পরিচয় আছে। নাম্বার 2, কোন সময় কোন ফুল ফোটে। পোলাপান, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য মহা গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। বাবা, ভ্রমর মৌমাছিতে একই ক্যাটাগরির জিনিস, আমি একটু মানে এদিক সেদিক বলছি, সমস্যা তো নাই। আমি তো বলি নাই যে ঘটক ছিল হাতি, হাতি বললে তুমি মাইশা ধরতে পারতা, প্যারা নাই। বাট ভ্রমর মৌমাছি একই ক্যাটাগরির জিনিস, ঠিক আছে। আমি যদি বলতাম যে ফুলের বিয়ে দেওয়ার জন্য একটা হাতি আসছে, হাতি এসে মল্লিকা ফুল পাড়ায় মাইরে ফেলছে, তাহলে একটা ভুল ভাল বলতাম। যেহেতু আমি আহামরি ভুল ভাল বলি নাই, তার মানে হোপফুলি কোনো সমস্যা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, বাঙালি পরিচিত বিয়ে অনুষ্ঠানের সঙ্গে ফুলের জগতের তুলনা। বাঙালির যে বিয়েটা হয় সেই বিয়েতে কিন্তু ফুলে ফুলে ভরা থাকে, গাড়ি থেকে শুরু করে ঘর পর্যন্ত ফুল আর ফুল, ফুলের গন্ধে হাঁচি উঠে যায়, এরকম একটা হলো অবস্থা। তো এই যে ম্যাটারটা, এটা এখানে ইভেন্চুয়ালি বোঝানো হয়েছে যে বাঙালি অনুষ্ঠানের প্রচুর পরিমাণে ফুল থাকে এবং বাঙালিরা ফুল মানে বিয়ের মাধ্যমে দুইটা একদম অপরিচিত মানুষ বললে ভুল হবে, বিয়ের মাধ্যমে তাদের একই মানুষ হয়ে গেল, তাদেরকে অ্যাটাচড করে ফেলে, একত্রিত করে ফেলে এই ক্যাটাগরির যে মানুষটা, সেটার কথা মূলত এখানে বোঝানো হচ্ছে। এরপরে দেখি, বর কনে মাতা পিতা প্রতিবেশী ও ঘটকের ভূমিকায় বিভিন্ন ফুলের কল্পিত উপস্থাপন। দেখো, বর কনে যেরকম মল্লিকা ফুলের বাবা ছিল, মল্লিকা ফুলের পরিবার ছিল, গোলাপ ফুলেরও পরিবার ছিল। দেখো, বাঙালির বিয়ের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, ঘটক বেটা সবাই মিলে জগা খিচুড়ি করে বিয়ে করে দিয়ে সবকিছু ধ্বংস করে ফেলায়। সো এই যে বিষয়টা, এটা এখানে দেখানো হচ্ছে যে আমাদের সোসাইটিতে যেভাবে হলে কি বিয়েটা হয়, একই জিনিস ওই ফুলদেরও হচ্ছে। অর্থাৎ আমাদের সোসাইটির বিয়েটা ফুলদের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। প্রকৃতিকে মানব জীবনের সঙ্গে মিলিয়ে হাস্যরস সৃষ্টি করা। ওই যে এক জায়গা হলে বলে না পিঁপড়া আসে ঝামেলা করার জন্য, প্রত্যেকটা বিয়েতে কিন্তু দেখবা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো গ্যাঞ্জাম লাগছে, হয় খাওয়া নিয়ে গ্যাঞ্জাম লাগছে, না হয় তোমার দেনমোহর নিয়ে গ্যাঞ্জাম লাগছে, না হয় তোমার হুদাই গ্যাঞ্জাম লাগছে, না হয় তোমার কিছু হয় নাই তাও গ্যাঞ্জাম লাগছে। দেখা যায় এই গ্যাঞ্জাম লাগার পিছনে কোনো না কোনো মানুষ এখানে জড়িত থাকে, ওরা হচ্ছে গিয়ে পিঁপড়া, ঠিক আছে। এটাই মূলত এখানে বলতেছে গেল। সো রচনার বিশেষত্বটা কি? প্রথমত প্রকৃতি, ন্যাচারের কথা বলা হয়েছে, এখানে ফুল নিয়ে কথাবার্তা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মানব জীবন, অর্থাৎ মানুষের জীবনও বিয়ে হয়, ফুলের জীবনও বিয়ে করাই দিছে, মানুষের মতো ফুলের জীবনটা শেষ। দ্বিতীয়ত হচ্ছে তোমার, তৃতীয় হচ্ছে কল্পনা, অর্থাৎ ইমাজিনেশন। কবি ইমাজিন করতেছে, আচ্ছা গোলাপ আর মল্লিকা বিয়ে করলো, বিয়ে করে সুখের শান্তিতে ঘর করতে লাগলো, এর মধ্যে একটা পিচ্ছি একটা ফুলের মালা নিয়ে আসে, এটার মধ্যে গোলাপ আর মল্লিকা পাশাপাশি আছে। কই ভাবতেছে ও বিয়ে করার পরে গোলাপ আর মল্লিকা পাশাপাশি অবস্থান করতেছে, কি সুইট না ব্যাপারটা। এটা কবি ভাবতেছে, সবই ভাবতেছে এই লোকটার মাথার মধ্যে, ওর কল্পনার মধ্যে। তার মানে এখানে কল্পনাটা সৃষ্টি হচ্ছে এবং এই জায়গা থেকে আমি হাস্যরসটাও দেখতে পাচ্ছি, হি হি হা হা হু হু। ওকে, সো এই বিষয়টা মূলত বলে ফেলছি আমরা, প্রকৃতিকে বাস্তব জীবনে রূপদান করা, বাঙালির গারস্থ। গারস্থ মানে যে বিয়ে একটা তোমার সামাজিক অনুষ্ঠান না, এক অনুষ্ঠান না, এক ঘরের অনুষ্ঠান, সেটা বোঝানো হচ্ছে। এবং লেখকের কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গির প্রকাশ। লেখক আচ্ছা ফুলেরও বিয়ে করা যায়, যাই করা একটি, এটাই, আর কিছু না। মূল শিক্ষা, এই পাঠক এই টপিকটা পাঠককে প্রকৃতিকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে এবং কৌতূহলী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে। মূল বিষয়টা হচ্ছে এটা যে ফুলদের মধ্যে কোরিলেশন, আচ্ছা সো যেটা হলো বলতেছিলাম ফুলদের মধ্যে যেটা সম্পর্ক, এদের সম্পর্কের যে বিষয়টা সেই জায়গা থেকে বেসিক্যালি আলোকচুক্তিটি করা হয়েছে। দ্যাটস ইট। পাঠ পরিচিতি নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলে ফেলেছি, এবার আসলে আমরা লেখক পরিচিতিকে চাই, যে জিনিসগুলো দাগাই দিবে আগের মতো ওইটা একটু আমাদের ভালো করে পড়তে হবে। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পদে উত্তীর্ণ হন, সেই বছরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন।
বাচ্চারা একটা মিনিট। আচ্ছা, একজন বলতেছে আমার নাম কি? হায় রে পোলাপান, আমার নাম হচ্ছে ফারসিম, FARSIM। আচ্ছা, তিনি ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন এবং তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃতি হিসাবে। 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী, খুবই ইম্পর্টেন্ট। কি? দুর্গেশ নন্দিনী, ঠিক আছে, ওকে। এবং দেখা যাচ্ছে যে তার মাধ্যমে কথা সাহিত্যে একটা নবদিগন্তে তোমার হচ্ছে গিয়ে নবদিগন্ত ইভেন্চুয়ালি উন্মোচন করে। ওকে, গিফট কিভাবে পাবো? অপূর্ব বড়ুয়া, আরে বাবা অপূর্ব, ক্লাস কেমন লাগছে তোমার সেটার উপরে বেস করে রিভিউ দিতে হবে। রিভিউ দেওয়া হয়ে গেলে এবং তুমি যদি উইন করো, তুমি জিতলে, তার পরবর্তী সময়তে তোমাকে আমি রিচ আউট করব এবং আমি রিচ আউট করে তোমার নাম অ্যাড্রেস হচ্ছে গিয়ে নিব, নাম অ্যাড্রেস নিয়ে তোমাকে হচ্ছে তোমার বাসায় গিফটটা বিনা খরচে পাঠাই দিব, তোমার কোনো কিছু করা লাগবে না। এটা হচ্ছে গিফট পাওয়ার উপায়। এখন আমি যদি হলো গিয়ে চিন্তা করি, গিফট হলো গিয়ে দুজন পাবা, এক অবসর চাঁদ, দুই খনিকা। এটা আমরা অবভিয়াসলি ছয়টা চাই। ঠিক আছে স্যার, এমন কি পড়ছেন বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আগাই সামনের দিকে। তার অন্যান্য উপন্যাস হচ্ছে তোমার কপাল কুন্তলা, খুবই ইম্পর্টেন্ট, মৃণালিনী ইম্পর্টেন্ট, তারপর চন্দ্রশেখর ইম্পর্টেন্ট, কৃষ্ণকান্তের উইল মহা ইম্পর্টেন্ট, তোমার রাজসিংহ ইম্পর্টেন্ট, দেবী চৌধুরী ইম্পর্টেন্ট। যেগুলো যেগুলো আমি দাগাই দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের মাথা হলো গিয়ে রাখতে হবে। থ্যাংক ইউ জাকিয়া। আচ্ছা, এরপর দেখি প্রবন্ধ সাহিত্য বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন, কমলাকান্তের দপ্তর সহ বাকি জিনিসপত্র হলে তিনি মূলত পড়িয়েছেন, তিনি হচ্ছে গিয়ে তৈরি করেছেন। এর মধ্যে হচ্ছে গিয়ে তার প্রবন্ধের মধ্যে যদি হলো আমি চিন্তা করি, কমলাকান্তের দপ্তর আর কৃষ্ণ চরিত্র, এই দুইটা হলো মাথায় রাখবা, ঠিক আছে? যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলো মাথায় রাখলে হবে, এর বাইরে আর কিছু লাগতেছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। দ্যাটস ইট। তো স্টুডেন্টস, এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে তোমার আছে, শব্দার্থ টিকা রয়েছে, আমি দাগাই দিচ্ছি কোনটা বেশি হলো গিয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তোমার অবগুণ্ঠনবর্তী ঘোমটা দেওয়া নারী, যে হলো ঘোমটা দিয়ে রয়েছে এরকম হলো গিয়ে একটা ওকে। এরপর দেখি পরবর্তীতে আমাদের হচ্ছে পরিমল, পরিমল শব্দের অর্থ মানে হচ্ছে সুগন্ধ। গন্ধোপাধ্যায়, গন্ধের রাজা। কুলাচার্য, কুলের আচার্য বা বংশের প্রধান, ঠিক আছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। এরপর দেখি বাঞ্ছামালি, যে মালি ইচ্ছা মতো ফুল ফোটাতে হচ্ছে গিয়ে পারে। খদ্দত মানে হচ্ছে তোমার জোনাকি পোকা। এয়গণ, সধবা নারী মানে হচ্ছে কি তোমার কি বলে হচ্ছে কি বিবাহিত নারী, সেটা এখানে মূলত বোঝানো হচ্ছে। এবং কমল কাকা, কমলাকান্তের কথা বেসিক্যালি বলা হচ্ছে। দ্যাটস ইট। ওকে, আমরা আমি তোমাদেরকে খুবই শর্ট করে বুঝি আমাদের যে গিফটের ব্যাপারটা। তোমরা সবাই আজকের ক্লাসটা কেমন হয়েছে ওটা হলো একটা রিভিউ দিবা। রিভিউটা হচ্ছে কোথায় দিবা তোমরা সবাই? রিভিউটা হলো গিয়ে দিবা এই গ্রুপটাতে। রিভিউটা তোমরা দিবা সবাই এই গ্রুপটাতে। এই গ্রুপে রিভিউ দেওয়ার পরে যাদেরগুলা ভালো লাগবে তাদেরটা অ্যাকসেপ্ট করা হবে। অ্যাকসেপ্ট করার পরে যাদের রিভিউতে সবচেয়ে বেশি রিয়াকশন থাকবে, কমেন্ট থাকবে, শেয়ার থাকবে, তাদেরটা থেকে হচ্ছে গিয়ে আমার যেগুলা ভালো লাগবে সেখান থেকে আমি দুইজনকে সিলেক্ট করব। এবং এই যে দুইজন রয়েছে, এই দুইজন আমার তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা আর সৈয়দ ওয়ালিউল্লাহর অমাবস্যার চাঁদ, এই যে তোমার উপন্যাসটা রয়েছে, উপন্যাসটা বেসিক্যালি পড়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ইট। এই ভিত্তিতে রুমাইজা আমরা হচ্ছে উইনারকে সিলেক্ট করব। হোপফুলি তুমি ক্লিয়ার হয়ে গেছো। রুমাইজা, এবার ক্লিয়ার হয়েছো? এই গ্রুপে জয়েন করবা, যদি জয়েন না করে থাকো জয়েন করবা, জয়েন করার পর পোস্ট দিবা, তোমার পোস্ট ভালো হলে আমি তোমাদেরকে হলো অ্যাকসেপ্ট করে দিব। দাঁড়াও,
আমি যদি হলো কি একটু দেখি এখানে দুর্জয় পোস্ট দেয়, আমারও পোস্ট আছে এখানে, এক সেকেন্ড আমার আচ্ছা অনেক পোস্টের মধ্যে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সো যেটাই হোক তোমরা যে কাজটা করবে সুন্দর মতো এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে এসে হলো গিয়ে পোস্ট দিলেই হবে, ঠিক আছে? দ্যাটস ইট। এবার কি আমরা গিফটের বিষয়টা ক্লিয়ার? ওকে, এবার কি গিফটের বিষয়টা ক্লিয়ার? কোন নামাজে বিরতি বাবা? এখন তো কোনো নামাজ নাই, এশার নামাজ তোমরা হচ্ছে ক্লাসের পরে পড়বা। ভাইয়া তুমি পোস্ট পড়িও, রিয়াক্ট দিও না, আমার বন্ধু নাই। আরে জাইদুল কোনো সমস্যা নাই, ঠিক আছে। নরিন কিছুদিন পরে তোমাদের সিকিউর উপর একটা ভিডিও দেবো, চিন্তা করো না। লাবণ্য গিফট পাওয়ার জন্য পোস্ট দিতে হবে, তা না হলে তো হবে না। হ্যাঁ নির্দিষ্ট সময় বলতে আগামী 2 দিনের মধ্যে তোমার দিতে হবে, ওইরকম কোনো চাপ নাই। হ্যাঁ রেহান দাও, যতগুলা তুমি রিভিউ দিচ্ছ দাও, সমস্যা তো নাই। কুল, আগাই তাহলে সামনের দিকে। রিভিউ নেক্সট 2 দিনের মধ্যে দিতে হবে। রিভিউ দেওয়ার জন্য পার্টিকুলার দিন তারিখ নেই, বাট 2 দিনের মধ্যে দিলে ভালো হয়, দ্যাটস ইট। ওকে ঠিক আছে ভাইয়া। মরিয়ম ঘুমাইতেছে, হ্যাঁ আরে মরিয়ম ঘুমাচ্ছ না? এরকমই করো, এরকমই করো। ওকে আগাই সামনের দিকে। সো জ্ঞানমূলক প্রশ্ন এগুলার পড়ার কিছু নাই, তোমরা নিজেরা পড়ে নিতে পারবা। আসো আমরা ব্যাখ্যা করি। কন্যাকে বিয়ে দেওয়ার যোগ্য বলে কেন হলো গিয়ে তোমার কারণটা ব্যাখ্যা করো। কেন কবি হচ্ছে গিয়ে মনে করেন যে মল্লিকার যে কন্যা সে হচ্ছে গিয়ে তোমার কি বলে কেন বিয়ের হলো যোগ্য, সেই বিষয়টা হচ্ছে গিয়ে মূলত বলা হচ্ছে। সো বিয়ের যোগ্য বলার কারণ হলো কলি ফোটার সময় ফুলের বিয়ে হওয়ার আদর্শ সময়। ফুল প্রথমে কুড়ি থাকে, একটি রৌদ্র পেয়ে কলিতে রূপান্তরিত হয়, তখন ফুলে ধীরে ধীরে মধু সঞ্চিত হয়। আর এই ফুল যখন নিজেকে সম্পূর্ণ বিকশিত করে তখন তার জীবনের অর্ধেক সময় অতিবাহিত হয়। ফুল তখন মধুতে পরিপূর্ণ থাকে। ফুল ফোটার সময় হলো বিয়ের আদর্শ সময়। বলতেছে যখন একটা মানে মানুষ ইউজুয়ালি বিয়েটা করে কখন, বেশিরভাগ মানুষ বর্তমান টাইমে বেশিরভাগ মানুষ 30 বছরের আশেপাশে বা 23 বছরের একটু পরে গিয়ে বিয়ে শাদীটা করে, কারণ ততদিনে তার জীবনের মানে মোটামুটি একটা সেটেল লাইফ আছে, বাকি জীবন বিকাশ করা শুরু করবে, রাইট? এরকম একটা লেয়ারে যে একটা মানুষ হলো তোমার বিয়েটা হলো গিয়ে করে। এখন ফুলের ক্ষেত্রে সেটাই, ফুলের যখন হচ্ছে তোমার কলি থেকে ফুল ফুটতে নেয় এক্স্যাক্টলি ওই মোমেন্টে মানে কলিকা পিরিয়ডে তোমার হচ্ছে কি বিয়েটা করে ফেলতে হয়। বিয়েটা করে ফেলে কারণ এরপর যখন ফুল ফুটবে তো তার অর্ধেক জীবন হলো পার হয়ে গেছে। সো একটা মানুষ যদি তোমার 70 বছর বাঁচে তাহলে 35 বছর জীবন তার পার হয়ে গেছে। সো ওই টাইমে তো বিয়ে করে ইভেন্চুয়ালি লাভ নেই। তো এরকম একটা জায়গা থেকে আমি বলতে পারি মোটামুটি হচ্ছে গিয়ে অর্ধেক বয়স পার হওয়ার আগে বিয়েটা করে ফেলতে হয়। একইভাবে এটা ফুলের জন্য প্রযোজ্য। গেল। এরপর দেখি গোলাপকে কুলীন বংশ বলার কারণ কি। তার কারণ হচ্ছে গিয়ে গোলাপ সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। তার মানে বাঞ্ছামালি বলতে হচ্ছে কি তোমার পিকচার তো অবভিয়াসলি দিবা, ক্লাসের যে কোনো সময় একটা স্ক্রিনশটে সেটা পিকচার দিবা, তা নাহলে তো হবে না। ওকে সো যদি হলো কি আমি বলতেছিলাম আমাদের যে হলো গোলাপ রয়েছে, গোলাপ কি? গোলাপ হচ্ছে তোমার বাঞ্ছামালির সন্তান। বাঞ্ছামালি কি? বাঞ্ছামালি হচ্ছে তোমার যে যার হাতে যে ফুলই রোপণ করা হোক না কেন পটাশ করে ভালো করে একটা ফুল ফুটে যায়, ভালো করে ফল হয়, ওটা বলতেছে, অর্থাৎ যার হাতে ফুল ফল হয় আর কি। সো বাঞ্ছামালি নিজ হাতে গোলাপ রোপণ করেছেন। ফুলের মধ্যে গোলাপ রূপে গুণে অতুলনীয়, তাই গোলাপ কুলীন বংশ। হাই লেভেল মামা, বুঝতে হবে আমি কিন্তু উচ্চ বংশের মানুষ। সো এই জায়গা থেকে হলো তোমার যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের যে গোলাপ রয়েছে, গোলাপ কি? গোলাপ তার জায়গা থেকে
কুলীন বংশের হচ্ছে গিয়ে তোমার কুলীন গোলাপ তার জায়গা থেকে তোমার কুলীন বংশের একজন সদস্য। ঠিক আছে, আগাই সামনের দিকে। ফুলের বিয়েতে মৌমাছি কেন যেতে পারেনি? এখন ফুলের বিয়েটা হয়েছে কখন? ফুলের বিয়েটা হয়েছে, কুলীন মানে হচ্ছে কি তোমার সকল মানে বংশের নেতা, ঠিক আছে? সে বংশের যে নেতা সে জায়গা থেকে বুঝতে হবে তোমার, ওটাকে বলা হচ্ছে কি কুলীন। গেল। ফুলের বিয়েতে তোমার কেন হলো গিয়ে মৌমাছি যেতে পারে নাই? কারণ মৌমাছি হলো গিয়ে নাইট ব্লাইন্ড, হলো গিয়ে তোমার রাত কানা। এই জন্য ফুলের বিয়েটা হয়েছে দিনের বেলা, তাই এই যে তোমার মৌমাছি রয়েছে, মৌমাছি ফুলের বিয়েতে যেতে পারেনি। আফরিন বলছে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফারসিম। ওকে, গেল। এরপর দেখি ঘটক মশাইয়ের সবখানে যাতায়াত রয়েছে, তার কারণ ঘটকটাকে বাবা, ঘটকটা হচ্ছে তোমার ভ্রমর। ভ্রমর কি করে? টই 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 করে এদিক সেদিক উড়ে বেড়ায়। টই টই করে ঘটক কোথায় উড়ে বেড়ায়? ফুলে ফুলে উড়ে বেড়ায়। কেন? মধু খাবে, মধু খেয়ে পেট ভরাবে। এই যে হলো গিয়ে বিষয়টা, এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমাদের ভ্রমরের বিভিন্ন ফুলে যাওয়া আসা রয়েছে। বিভিন্ন ফুলে যাওয়া আসার কারণে আমরা এখানে বলতে পারি ঘটক মশাইয়ের বা ভ্রমরের বিভিন্ন জায়গায় যাতায়াত রয়েছে। এরপর দেখি আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। এর মানে হচ্ছে আনন্দিত হচ্ছে। যখন বিয়ে হয়ে যায়, যে মেয়েটার হচ্ছে কি তোমার কি বলে হচ্ছে বিয়ে হয়, সে মেয়েটার হয়তো মন খারাপ লাগে, বাট অ্যাট দ্য এন্ড ওই মেয়েটার ফ্যামিলি কিন্তু সো হ্যাপি, খুব খুশি হয় যে না যাক শেষমেশ আমার মেয়েটার একটা সুন্দর পরিবারে বিয়ে হয়েছে, সুন্দর একটা জামাই পেয়েছে, তার এই জামাই হয়তো তাকে অনেক ভালো রাখবে। এই যে তোমার বিষয়গুলা, এই বিষয়গুলা ইভেন্চুয়ালি এখানে বলা হচ্ছে। এবং শুধুমাত্র তাই না, প্রত্যেকটা পরিবারে দেখা যায় যে বিয়ের সময় একটা হাসি, আনন্দ, সুখ প্রবাহিত হয়। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের যখন মল্লিকার বিয়ে হয়, মল্লিকার বিয়ের সময় মল্লিকার যে তোমার এন্টায়ার ফ্যামিলিটা রয়েছে তারা খুবই হচ্ছে কি হ্যাপি। এই যে হ্যাপিনেসটা রয়েছে, এই হ্যাপিনেসটার কথা উল্লেখ করে বেসিক্যালি আলোচ্য উক্তিটি করা হয়েছে। আগাই সামনে বাবারা, আমাদের পরবর্তীটা হচ্ছে কি ঝুমকো ফুলকে বড় মানুষের গ্রিনের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? তার কারণ আকৃতি আর রঙের কারণে ঝুমকো ফুলকে দেখতে গৃহিণীর মতো দেখায়। খুবই হচ্ছে কি সিম্পলি বলি, আমরা যদি হচ্ছে কি আমাদের গৃহিণীর দিকে তাকাই বা কোনো বাড়িতে যে সকল মায়েরা বা বোনেরা গৃহিণীরা হিসাবে হলো গিয়ে কাজ করে, দেখা যাচ্ছে যে তারা সবাই কিন্তু পুরাটা পরিবারকে একদম আগলে রাখে, তাই না? এবং তারা প্রত্যেকে একটু হেভি হয় দেখতে। তো ওইরকম একটা জায়গা থেকে ঝুমকো ফুলকে বলা হয়, ঝুমকো ফুলকে ওরকম একটা মাদারলি প্লেসে রাখা হয়েছে, ওরকম একটা তোমার মায়ের যেটা হলো গিয়ে প্লেস, সে তোমার হচ্ছে গিয়ে মায়ের যে প্লেসটা, সে মায়ের প্লেসে ইভেন্চুয়ালি রাখা হচ্ছে। তাই আমরা বলতে পারি ঝুমকো ফুলকে বড় মানুষের গ্রিনের সঙ্গে তুলনা করা হলো হচ্ছে। দ্যাটস ইট, কুল। আগাই সামনের দিকে। আচ্ছা, একটা জিনিস একটু তোমাদের সামনে মানে ক্লিয়ার কাট করি। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে মানে দেয়ার ইজ এ স্টুডেন্ট যে হলো গিয়ে নামাজের বিরতি বা আজানের বিরতি এগুলো নিয়ে বেশ কিছু লোকে কথাবার্তা বলছো। বাবাটা দেখো, আমাদের ক্লাসটা হচ্ছে কি 9টা পর্যন্ত হবে, বাট আমার মনে হয় না 9টা পর্যন্ত যাবে, তার আগে মোস্ট প্রবাবলি 8টা 40-এর মধ্যে আমাদের আজকের ক্লাসটা র্যাপ আপ হবে। সো এই পার্টিকুলার মোমেন্টে এশার নামাজের বিরতি আসলে দেওয়াটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না, তাই হলো গিয়ে আমি এশার নামাজে বিরতি দিচ্ছি না, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, বাবা নামাজ কালাম আমরাও পড়ি, সো এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট হচ্ছে কি সম্মানবোধ রয়েছে। সো এটা নিয়ে আমরা প্লিজ কেউ কোনো কিছু হলো গিয়ে আজে বাজে কমেন্ট না করি। আর আমার 7টার ক্লাসে আমি হচ্ছে কি সাধারণত এশার নামাজে বিরতি দেই না, কারণ আমার ক্লাসটা হচ্ছে কি 7টা থেকে
9টা পর্যন্ত, ইভেনচুয়ালি 9টার আগেই শেষ হয়ে যায়। সো ক্লাসের পরে দেয়ার আর লটস অফ টাইম নামাজ পড়ে, যেরকম আমি ক্লাসের পরে বাসায় যাব, বাসায় যেয়ে গোসল আসল করে অজু করে তারপর হচ্ছে আমি নিজেও নামাজ পড়বো। সো আমাদের সবার হাতে কিন্তু সময় থাকবে, আমরা এই জিনিসটাকে মাথায় রেখে কাজ করি এবং এই পার্টিকুলার টপিকটা নিয়ে আর কোনো হচ্ছে কথা না বলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সেই পুষ্প বাসর কোথায় মিশিল, লেখকের এই ভাবনার কারণটা ব্যাখ্যা করো। সো দেখি, লেখকের এই ভাবনার কারণ হলো ফুলের বিয়ে। তিনি ঘুমের ঘরে দেখেছিলেন, ঘুম ভাঙার সাথে সাথে তার মিলিয়ে গিয়েছিল। লেখক এক সন্ধ্যায় তার বন্ধু নসিবাবুর ফুল বাগানে বসেছিলেন, ফুল দেখে দেখে তার ঘুম এসে গেল, তখন তিনি ফুলের বিয়ে দেখলেন। অনেক সময় দেখা যায় যে তোমার আমরা কোনো কিছু হলো গিয়ে দেখে কল্পনা করতে করতে মরিয়মের মতো ঘুমায় যায়। এই মরিয়ম ঘুমাইতেছো না তুমি? সাপোজ মরিয়ম ঘুমাইতেছে, মরিয়ম ঘুমাচ্ছে আর আমার ক্লাস চলতেছে। মরিয়ম মনে মনে দেখতেছে, আচ্ছা আরে ফারসিন ভাইয়া ক্লাস নিচ্ছে, আচ্ছা আমি এসএসসি তে জিপিএ 5 পাইছি, আচ্ছা আমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় গেছি, ও আচ্ছা আমি একটা মেডেল পাইছি, তো তায়ামান ভাই দাঁড়ায় আছে, পাশে ফারসিন ভাইও দাঁড়ায় আছে। তারপর ঘুম ভাঙলো, ও শিট আমি তো ঘুমাচ্ছিলাম। তো মরিয়মের এরকম জিনিস হওয়ার কিন্তু হাই চান্স আছে, যেহেতু ঘুমায় যাচ্ছে। তো তোমরা যারা যারা কিন্তু ঘুমায় যাচ্ছ, সেই ঘুমায় যাওয়ার জায়গা থেকে বলি, তোমরা অনেক সময় দেখা যায় যে ঘুমাইতে ঘুমাইতে ডে ড্রিম বলে, দিবা স্বপ্ন দেখে থাকো। দিবা স্বপ্ন দেখলে যেরকম হয়, এই কবি বেটার এক্স্যাক্টলি এটাই হয়েছে, বুঝছো? ওকে, সো গেল, সে ঘুমায় ঘুমায় দেখছে ফুলের বিয়ে হইতেছে, কি একটা অবস্থা। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। সো আব্বা জানেরা আম্মা জানেরা, দ্যাটস ইট। এবার আসো আমরা কিছু লোকে এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করে সিকিউ সলভ করলে আমাদের ক্লাস কিন্তু ইভেনলি শেষ হয়ে যাবে। আমাকে একটু কথা বলো, আমরা এবার আর পোলের দিকে যাচ্ছি না, কারণ পোল একটু প্রবলেম হচ্ছে। আমরা সবাই এমসিকিউর অ্যান্সার এখানে দেব। সো গোলাপ কার সঙ্গে খেলা করেছিল, আলোর, রোদের, বৃষ্টির নাকি বাতাসের? ওকে, সবাই দেখি একের ডি অ্যান্সার করতেছো, ভেরি গুড। চলে যে আমাদের পরবর্তী প্রশ্নে, এক্স্যাক্টলি একের ডি। 2, বিবাহের নাম শুনে গোলাপ ব্যথিত হলো, আহ্লাদিত হলো, রাগ হলো নাকি বিরক্ত হলো? মরিয়ম বলতেছে সবাই মরিয়ম স্পেলিং ভুল করতেছে, বাই দা ওয়ে। বাইরে ভাই, দ্যাটস ইট। আমার তো এমন কনফিডেন্সই জীবনে চাই। ওকে, আচ্ছা মরিয়ম ঘুমাও নাই, এটা ভালো লাগলো দেখে, রিয়েলি নাইস অফ ইউ। ওকে, সো অ্যান্সার হচ্ছে আহ্লাদিত হলো, অবভিয়াসলি বিয়া লাগছে, খুশি হয়েছে আর কি, বোকা ছেলে। এরপর দেখি, মল্লিকা ফুল ও গোলাপের বিয়েতে কে নহবত বাজাইলো? নহবত কি? নহবত হচ্ছে কি তোমার একটা মেবি বাদ্যযন্ত্রের নাম, তো এটা হচ্ছে উচ্চিংরা। ওকে, গেল। এরপর দেখি, রাতকানা বলে কে বিয়ে যেতে পারলো না, মৌমাছি, উচিংরা, কোকিল নাকি ভ্রমর? বলো বলো বলো, অ্যান্সার কি?
MCQ 4 অ্যানসারের সময় আল্লাহর ওয়াস্তে এমনি লিখো যে দূর 4 এর বি এভাবে লিখো, নাহলে বুঝি না রে বাপ, তোর কত আনসার করছিস বুঝি না, বুঝছো বোকারা। ওকে, সো 4 এর আনসার হচ্ছে কি এ, মৌমাছি। পড়ে আসি, করবীদের দল কিভাবে বিয়েতে এলো? পায়ে হেঁটে, তারপর হচ্ছে কি ঝাড় ধরে, ফুকরাতে ফুকরাতে, রাজাদের মতো উচ্চ ডালে চড়ে। করবীদের দল কিভাবে বিয়েতে এলো? পায়ে হেঁটে, ফুকরাতে ফুকরাতে, ঝাড় ধরে, নাকি রাজাদের মতো উচ্চ ডালে চড়ে? ওকে, অ্যান্সার হচ্ছে রাজাদের মতো উচ্চ ডালে চড়ে। নাম্বার 6, কে নিতবর হবে বলে সেজে এসে দুলতে লাগলো? জবা, সেউতি, চাপা, নাকি রজনীগন্ধা? ছয়ের অ্যান্সার দিই আমরা সবাই। 4 তো কবেই গেছে বাবারা, 6-এর অ্যান্সার দিই, 6। ওকে, 6-এর অ্যান্সার দাও। 6 6 6 আছে, 5 না বাবা, 6। ওকে, 6-এর অ্যান্সার হচ্ছে কি সেউতি, ভেরি গুড। 7, গরদের জোর পড়ে কি হলো? চাপা। আচ্ছা, এটা দেখি, ঝুমকা ফুল কেমন? বড় মানুষের গৃহিণীর মতো, লাজুক বালিকার মতো, প্রাচীনা ঠাকুরানীর মতো, তারকা রাক্ষসীর মতো। ওকে, ঝুমকা ফুল কেমন? ঝুমকা ফুল কেমন? তোমরা তো কি বলে অ্যান্সার দিয়ে দিতে ঘুমায় যাচ্ছ, তাই তোমরা যদি না ঘুমায় যাও তাই তোমাদেরকে একটু বিনোদন দিচ্ছি। আচ্ছা, ওকে ভাইয়া, আমি কুইজ পাচ্ছি না বাবা। ইয়ামিন, আমরা কুইজ হচ্ছে কি এখন দেইনি, একটু প্রবলেম হচ্ছে, তাই ডিরেক্টলি বোর্ড থেকে কোশ্চেন সলভ করছি। তুমি জাস্ট কমেন্টে অ্যান্সার গুলো লেখো। ওকে, ঠিক আছে, 8-এর অ্যান্সার হচ্ছে তোমার বড় মানুষের গৃহিণীর মতো, ভেরি গুড। 9, বিবাহের মাস কোনটা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, নাকি শ্রাবণ? সুলতানা অথি, নিলাম মাত্র নাম তোমার। সিয়াম, কেন তোমার সাথে আমার জমি জিরাত না শত্রুতা আছে, তোমার কমেন্ট করবো না? আরে আজো, বিবাহের মাস কোনটা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, বিবাহের মাস কোনটা? ওকে, হ্যাঁ, ছবি পোস্ট দিয়ে দাঁড়াবো, ছবি তোলার জন্য পোস্ট দিয়ে দাঁড়াবো, চিন্তা করো না। আচ্ছা, বিবাহের মাস হচ্ছে বৈশাখ। লাস্ট কোশ্চেন, বৈশাখ কত মাসে বিয়ে দেখলেন? 1 7 11 13, 1 7 11 13।
ওকে, এটার অ্যান্সার হচ্ছে তোমার বিয়ে হচ্ছে তোমার 1 তারিখে। দ্যাটস ইট। আরো বেশ কিছু এমসিকিউস রয়েছে, তোমরা এমসিকিউস গুলো দেখতে পারো, সমস্যা নেই, এই স্লাইডের মধ্যে দেওয়া রয়েছে। আমরা আসলে একটা হলো কি সিকিউ সলভ করি। সো দেখো, মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভারী খুশি হয়। নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায়। দীর্ঘদিন সেসব ফুল ফলের নাম শুনেছে, সেগুলো আজ নিজ চোখে দেখে সে খুবই আনন্দিত হয়। অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙ্গিনায় সে ছোট একটা বাগান করবে। সো গেল। ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে? ভ্রমর। তারপর হচ্ছে ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল? ঘটকের কথা শুনে। আচ্ছা, উদ্দীপকে মৌরির সাথে কোন দিকটি তোমার সাদৃশ্যপূর্ণ? সেটা হচ্ছে কি তোমার ফুল গাছ এবং ফুলের যে সমাহার ছিল ওই নসিবাবুর বাগানটাতে, সেটার কথা এখানে মূলত বলা হচ্ছে। ওইখানে দেখা যায় যে ফুলের একটা সমাহার হলো গেছিল। ওই যে ফুলের সমাহার, সেটা হলো গিয়ে তোমার মৌরি দেখেছে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার পরে। ঘ নম্বরে বলছে যে মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়া যেন ফুলের বিভাগ গল্পে মূল চেতনা। হ্যাঁ, তার কারণ প্রকৃতির কাছে গিয়েছে, প্রকৃতির কাছে যে হলো গিয়ে তোমার কথাবার্তা বলেছে, সেটা এরকম একটা জায়গা থেকে আলোক চুক্তি করা হয়েছে। দ্যাটস ইট। তো পোলাপান, তোমরা একটা তোমাদের হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হচ্ছে গিয়ে যে এটা CQ2, এই চ্যাপ্টারের CQ2, এটা তোমার HW। HW সাবমিট করবা পেইড গ্রুপে। HW সাবমিট করবা, দেখবা SSC 27 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি ICT, এই যে তোমার গ্রুপটা, এই গ্রুপে হচ্ছে তোমরা HWটা সাবমিট করবা। এবং HW সাবমিটের ডেডলাইন হচ্ছে আজকে তোমার 2 তারিখ, 5th August 2026 10 PM, রাত 10টার মধ্যে এটা হচ্ছে কি পোস্ট করবা। 5th August 2026 রাত 10টার মধ্যে এটা তোমরা হচ্ছে কি পোস্ট করবা। দ্যাটস ইট। ওকে, ওকে। তো হচ্ছে এই যে তোমার হোমওয়ার্কটা সাবমিট করবা পেইড গ্রুপে। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারাই বেসিক্যালি করতে পারবে। এখানে অনেকে আছে যে পেইড ব্যাচের না, সো তারা অ্যাকচুয়ালি করতে পারতেছো না। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ আমাদের কোর্সে অলরেডি কিনেছো আছো, তাদেরকে একটা পেইড গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, বাংলা ইংরেজি ICT শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স 27, ওই গ্রুপে বেসিক্যালি তোমরা হবে। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, পেইড ব্যাচের রিকোয়েস্ট দিয়ে রাখো, তোমাকে অ্যাড করে দিবে, সমস্যা নেই অর্পিতা, হয়ে যাবে। বাট হোমওয়ার্কটা করে রাখো। তোমরা সবাই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে কমেন্টে লেখো এসএস ডান। স্ক্রিনশট নিয়ে লেখো এসএস ডান। তোমরা আগে পোলাপান আগে হলো পোস্ট দাও, উইনার অ্যানাউন্সমেন্ট কবে করবো এটা আমার ব্যাপার। ক্লিয়ার সবাই? এসএস নিয়েছো সবাই? এসএস ডান। ওকে, দ্যাটস ইট। সো মোটামুটি হচ্ছে এতটুকুই, আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। এখন ক্লাস শেষ করার আগে তোমাদের কি বলে গিফটের ব্যাপারে আবার একটু বলে দিই। তোমাদের যে কাজটা হলো করতে হবে, SSC 27 সুপার স্টুডেন্টস NMS এই গ্রুপটাতে জয়েন হতে হবে, এবং 83.4K মেম্বার্স রয়েছে এই গ্রুপটাতে। এই গ্রুপে হচ্ছে তোমরা জয়েন হওয়ার পরে বা এই গ্রুপে থাকলে তো ভালোই, আজকের ক্লাসটা কেমন লেগেছে এই ব্যাপারে একটা পোস্ট দিবা। সেই রিভিউ পোস্ট যদি ভালো লেগে থাকে আমরা অ্যাকসেপ্ট করব। যার রিভিউ পোস্ট যত বেশি শেয়ার থাকবে, লাইক থাকবে, কমেন্ট থাকবে, সে বেসিক্যালি বিজয়ী হবে, এবং তাকে হচ্ছে কি আমরা আমাদের তরফ থেকে
2টা বই গিফট দিব, মানে দুইজনকে আমি 2টা বই গিফট দিব। দ্যাটস ইট স্টুডেন্টস, এতটুকুই। সো তোমরা বলতেছিলা ভাইয়া পোস্ট দিতে, আমি তার একটা পোস্ট দিই। ওকে, ঠিক আছে স্যার, গিফট একটা PS5 দেন। ওরে বাবা, আচ্ছা সব হলো পোস্ট দিতে বলছো। ডান। সো হোপফুলি সবকিছু লোকে বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের সাথে পরের ক্লাসে। ডান। দুইটা পোস্ট দিছি, আর পোস্ট দিতে পারবো না। কারোর কোনো প্রশ্ন আছে, প্রশ্নটা কমেন্টে জানাই। ইউসুফ আলী বলছে ভাইয়া আমি এত কিছু বুঝতেছি না যে কোথায় এসডব্লিউ জমা দিব। ইউসুফ আলী, ফার্স্ট অফ অল তুমি কি আমাদের কোর্সটা কিনছো, কিনে কি ভর্তি হইছো? যদি কিনে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি পেইড ব্যাচে হোমওয়ার্ক জমা দিতে পারবা। আর তুমি যদি কোর্স না কিনে ফ্রি ট্রায়ালে এসে দেখো, তাহলে হচ্ছে তুমি হোমওয়ার্ক জমা দিতে পারবা না। দ্যাটস ইট, এটাই হচ্ছে কি মূল কথা। ওকে, আর এসডব্লিউ জমা দিবা আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে। সবাইকে অ্যাপে যাও, যারা কোর্স কিনছো টাকা দিয়ে তারা অ্যাপে গেলে আমাদের যেই পেইড ব্যাচের যে গ্রুপটা তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, দ্যাটস ইট। বলছিলাম না নামাজের ব্রেক ছাড়া আমরা 8:40-এর মধ্যে শেষ করতে পারবো, এক্সাক্ট 8:40 বাজে। দেখা হচ্ছে স্টুডেন্ট পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকো, আসসালামু আলাইকুম।